আচ্ছা, কমপ্লেক্স নাম্বার দেখ, মেইন ব্যাপার হচ্ছে আমরা যখন হচ্ছে এইটা আসলো কোথা থেকে, আমি যদি বলি কমপ্লেক্স নাম্বারের কনসেপ্ট গুলো, আমরা নর্মালি একটা ইকুয়েশন তার এক্স স্কোয়ার ইকাল টু 4 সলভ করছি। সেটার সলিউশন তুই জানিস হচ্ছে এক্স এর মান হচ্ছে প্লাস মাইনাস 2 হবে, বা এক্স স্কোয়ার ইকাল টু 2 ও যদি সলভ করি তার সলিউশন এক্স স্কোয়ার ইকাল টু প্লাস মাইনাস রুট 2 হবে। এই 2 বা রুট 2 এগুলো সব রিয়েল নাম্বার, মানে সলিউশন অফ অ্যান ইকুয়েশন অফ দিস ফর্ম, এই টাইপের ইকুয়েশন। কিন্তু এটা তো একটা ইকুয়েশন, একটা পার্টিকুলার, দিস ইজ এ পলিনোমিয়াল ইকুয়েশন। কিন্তু যদি কেউ এক্স স্কোয়ার প্লাস 4 ইকাল টু 0 লেখে, বা এক্স স্কোয়ার প্লাস 1 ইকাল টু 0 লেখে, তাহলে তখন করতে গিয়ে দেখা গেল যে হচ্ছে এই টাইপের ইকুয়েশনের কোনো রিয়েল সলিউশন পাওয়া যায় না। রিয়েল সলিউশন মানে এক্স এর এমন কোনো রিয়েল ভ্যালু পাওয়া যায় না যেটা এই ইকুয়েশনটাকে স্যাটিসফাই করে। বুঝা গেল? এমন কোনো, কারণ হচ্ছে স্কোয়ার অফ এনি নাম্বার ইজ পজিটিভ, দেয়ারফর যদি আমি এখানে যাই নাম্বারই কনসিডার করি না কেন, কখনোই এটা 0 হবে না ফর এনি রিয়েল নাম্বার। বুঝা গেল? মানে ওয়াই কমপ্লেক্স নাম্বার, যদি আমি কোশ্চেন করি কমপ্লেক্স নাম্বার কেন, হঠাৎ করে কি প্রয়োজন পড়লো কমপ্লেক্স নাম্বারে? খুবই তো ভালোই ছিল, একদিন রিয়েল নাম্বারে যোগ বিয়োগ গুণ ভাগ যত রকম খুশি আমরা করছিলাম, তা দিয়ে যারা প্রপার্টিজ আছে সবই করছিলাম। কিন্তু আমি নর্মাল একটা ইকুয়েশন আমি যে কোনো ইকুয়েশন আমরা বলছি এফ এক্স ইকাল টু 0, মানে ইন জেনারেল এই পলিনোমিয়াল ইকুয়েশন নিশ্চয়ই তোরা জানিস, তোরা কোয়াড্রেটিক ইকুয়েশন সলভ করেছিস এইচএস এ, দ্বিঘাত সমীকরণ, সেটা এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি, এই ফরম্যাট ইকুয়েশন। সেখানেও করতে গিয়ে তোরা কমপ্লেক্সের সলিউশন করেছিস। কমপ্লেক্স নাম্বারের সলিউশন হচ্ছে একটা রুট আলফা যদি হয়, আলফা প্লাস আই বিটা হলে, আর একটা হচ্ছে আলফা মাইনাস আই বিটা হয়, এটা তোরা জানিস কমপ্লেক্সের ক্ষেত্রে। কিন্তু প্রশ্ন হচ্ছে এই নর্মালি আমরা আসলো কোত্থেকে এই কমপ্লেক্সের কনসেপ্টটা? ব্যাপারটা হচ্ছে নর্মাল একটা ইকুয়েশন এক্স স্কোয়ার মাইনাস 4 ইকাল টু 0, আমরা যদি পুট করি এক্স ইকাল টু 2 বা এক্স ইকাল টু মাইনাস 2, আমি দেখতে পাই হচ্ছে এই ইকুয়েশনটাকে স্যাটিসফাই করে যায়। কিন্তু সিম্পল একটা ইকুয়েশন এক্স স্কোয়ার প্লাস 4 ইকাল টু 0, এই ইকুয়েশনটাকে যদি আমি সলভ করতে যাই তাহলে কিন্তু এই ধরনের কিছু আমরা পাই না। বুঝে গেল? এই ধরনের কিছু কোনো রিয়েল নাম্বার পাওয়া যায় না ফর হুইচ যে হচ্ছে এই ইকুয়েশনটাকে স্যাটিসফাই করবে, এইটা এক্স স্কোয়ার প্লাস 4 ইকাল টু 0 কে স্যাটিসফাই করবে। এই ক্ষেত্রেই তখনই হচ্ছে কমপ্লেক্স নাম্বার ইন্ট্রোডিউস করা হয়, যে হচ্ছে কিভাবে, আমি বলছি না অনলি এক্স স্কোয়ার ইকাল টু 4 সলভ করতে গিয়ে এটা পাওয়া গেছে। ব্যাপারটা এই ধরনের এনি ইকুয়েশন, মানে এক্স স্কোয়ার প্লাস 1 হতে পারে, বা এক্স স্কোয়ার প্লাস এ ইকাল টু সামথিং হোয়ার এ গ্রেটার দ্যান 0, এ পজিটিভ নাম্বার। এই টাইপের ইকুয়েশন সলভ করতে গিয়ে প্রথম কমপ্লেক্স নাম্বারের প্রয়োজন হয়। ইন দ্যাট কেস আমরা সলিউশন রিয়েলে পাচ্ছি না, তখন কি হলো, এক্স স্কোয়ার প্লাস 1, মানে উই কনসিডার এ নাম্বার হুইচ ইজ যার স্কোয়ার ইজ 1 মাইনাস 1, তবে এটা লেফট হ্যান্ড সাইড 0 হবে কি করে? এক্স স্কোয়ার মাইনাস 1 প্লাস 1টা 0 হবে কি করে? ইফ উই কনসিডার এ নাম্বার such that whose square is minus 1. বুঝে দেখ ব্যাপারটা, যার স্কোয়ার ইজ মাইনাস 1 and we denote that number by I. ব্যাপারটা এটা। তোরা, আমি জানি না কমপ্লেক্স নাম্বারে জাস্ট আমি এই লাস্ট 3 মিনিট বা 5 মিনিটে যেটুকু বললাম এইটুকু কোথাও শুনেছিস কিনা, আমি জানি না, শুনেছিস কোথাও? শুনেছিস তো? হ্যাঁ, তাহলে মেন ব্যাপার হচ্ছে এই সলিউশনটার মেন এই টাইপের ইকুয়েশন, মানে কমপ্লেক্স নাম্বারের কেন দরকার পড়লো, আমি এটা বলতে চাইছি এই টাইপের ইকুয়েশন। তাহলে মানে আমরা একটা বললাম যে এটা ধরে নিলাম, মানে এরকম নয় যে এটা একটা কোনো জায়গা থেকে ক্যালকুলেশন করে পেয়েছি যে আই পেলাম, দেয়ারফর এটা বেসিক কনসেপ্ট, মানে যেটা আমি ধরে নিয়েছি। এটা কেন ধরলাম, কোত্থেকে ধরলাম, কেউ কোনোদিন কোশ্চেন করতে পারবে না। যে কিন্তু তার প্রশ্ন হলো, আমি এত কিছু জানার পরে আমি কিন্তু যেদিন এটা প্রথম বোঝার চেষ্টা করা হয়েছিল, যেদিনকে আমার হাতে কমপ্লেক্স নাম্বার কি তার ডেফিনেশনটা ছিল না, সেদিনকে এটা কতটা কঠিন ছিল বুঝে দেখ। মানে আমি জানি না এই টাইপের ইকুয়েশন, মানে আমাকে তাহলে একটা নতুন জিনিস নাম্বার ডিনোট করতে হচ্ছে, উই ডিনোট দিস নাম্বার বাই আই সাচ দ্যাট স্কোয়ার অফ দিস নাম্বার ইজ মাইনাস 1। বোঝা গেল? এইভাবে আমি ডিফাইন করছি। এটার কোনো বেসিক নেই, মানে বেসিক নেই, দিস ইজ দ্য বেসিক, মানে এটাই শুরু এখানকার, মানে এটা কোনো পুরনো কোনো জিনিস থেকে আসেনি। পুরনো জিনিস বলতে আমরা ইকুয়েশনের সলিউশন পাচ্ছিলাম না,
কোনো রিয়েল সলিউশন পাচ্ছিলাম না, দ্যাটস ওয়াই মানে আমরা কি করলাম, একটা কনসিডার করলাম, উই কনসিডার এ নাম্বার আই ফর হুইচ আই স্কোয়ার ইজ -1, মানে এটা পুরোটাই কনসেপ্ট, এটা ধরে নেয়া, পুরোটাই একটা ইমাজিনারি একটা জিনিসকে ধরে নেয়া, ঠিক আছে? এটা যেই ধরে নিলাম, মানে এটাকে আমি ধরে যেই নিলাম, এর পরবর্তী পরের গুলো পরপর পরপর চলে আসে, কিন্তু হচ্ছে এইটাকে তুই বলতে পারিস না কেন আই ইকুয়াল টু -1, মানে কেন আই স্কোয়ার ইজ -1, কোনো কোশ্চেন নেই, ঠিক আছে? তো তাহলে আই স্কোয়ার ইজ -1, দ্যাট ইজ আই ইজ ইকুয়াল টু √1 এরকম ধরা হয়েছে, ঠিক আছে? তো দেন তারপরে হচ্ছে তোর হচ্ছে কমপ্লেক্স নাম্বারের ডিফাইন করা হয়। এবার কমপ্লেক্স নাম্বারের ডেফিনেশনটা আসি। ডেফিনেশনটা কি বলা আছে? কমপ্লেক্স নাম্বার হচ্ছে, ডেফিনেশন বলা আছে একটা অর্ডার পেয়ার a, b, এই একটা অর্ডার পেয়ার। অর্ডার পেয়ার বলতে পেয়ার এন্ড অর্ডার পেয়ারের মধ্যে পার্থক্য আছে, ঠিক আছে? তো পেয়ার বলতে হচ্ছে কি পেয়ার অফ নাম্বার, এ পেয়ার অফ নাম্বার হলে 2,3 একটা পেয়ার অফ নাম্বার, বা 3,2 একটা পেয়ার অফ নাম্বার। যদি আমি বলি পেয়ার অফ নাম্বার 2 আর 3, তাহলে তাদের মধ্যে কোনো ডিফারেন্স নেই যদি 2 আর 3 লিখি অথবা 3 আর 2 লিখি, there is no difference। কিন্তু যদি বলি অর্ডার পেয়ার, যদি আমি বলি যে অর্ডার পেয়ার, তাহলে তাদের মধ্যে ডিফারেন্স আছে। 2,3 একটা জিনিসকে রিপ্রেজেন্ট করে, অর্ডার পেয়ার মানে এই অর্ডার পেয়ার মানে কি, এই পেয়ারের প্রথম নাম্বারটা 2, দ্বিতীয় নাম্বারটা 3। আর যদি 3,2 বলি, তাহলে হচ্ছে এই পেয়ারের মানে 2,3 এর ফার্স্ট, দিস ইজ দ্য ফার্স্ট নাম্বার হবে যদি অর্ডার পেয়ার হয়, এন্ড দিস ইজ দ্য সেকেন্ড নাম্বার হবে। কিন্তু যদি 3,2 বলি, এটা হচ্ছে ফার্স্ট নাম্বার হবে আর এটা হচ্ছে সেকেন্ড নাম্বার। কিন্তু যদি বলি এ পেয়ার 2, 3 একটা পেয়ার অফ নাম্বার, তাহলে কিন্তু 2, 3 ও যা, আমি যদি অর্ডার পেয়ার না বলে 2, 3 বলি, 2 আর 3 ও যা, 3 আর 2 ও তাই, সেম, এর কোনো পার্থক্য নেই। বোঝা গেল পেয়ার এন্ড অর্ডার পেয়ারের মধ্যে পার্থক্য? তাহলে একটা অর্ডার পেয়ার এ এন্ড বি, এ কমা বি একটা অর্ডার পেয়ার বলবো। এই অর্ডার পেয়ারটা যদি কমপ্লেক্স নাম্বার বলবো যদি ইফ স্যাটিসফাইজ কতগুলো ল বা কতগুলো প্রপার্টিকে স্যাটিসফাই করে, ঠিক আছে? তো সেই প্রপার্টিজ গুলো কি, সেগুলো হচ্ছে এইটা এ কমা বি, এই পেয়ারটাকে বলবো কমপ্লেক্স নাম্বার। যদি 1 নম্বর a, b ইকুয়াল টু c, d, এটা ইমপ্লাই করে a ইমপ্লাই করবে a ইকুয়াল টু c এন্ড b ইকুয়াল টু d, 1 নম্বরটা। এটাকে বলা হয় ইকুয়ালিটি কন্ডিশন বা ইকুয়ালিটি প্রপার্টি। 2 নম্বর হচ্ছে যে a, b প্লাস হচ্ছে c, d, দিস ইজ ইকুয়াল টু a প্লাস c, b প্লাস d, 2 নম্বর কন্ডিশন। এন্ড 3 নম্বরটা হচ্ছে a, b ইন্টু c, d, এটা যদি এরকম হয় যে ac মাইনাস bd, হচ্ছে ad প্লাস bc, এই তিনটে প্রপার্টি যদি স্যাটিসফাই করে, দেন বলবো দা অর্ডার পেয়ার ab, এটাকে বলা হয় হচ্ছে কমপ্লেক্স নাম্বার, যার ফার্স্ট কম্পোনেন্ট হচ্ছে a কমপ্লেক্স নাম্বারটার, আর সেকেন্ড কম্পোনেন্ট হচ্ছে b। রিয়েল নাম্বারের সিঙ্গেল কম্পোনেন্ট 2, 5, 7 যা লিখনে √2, these are all single component number, but complex number হচ্ছে ডাবল কম্পোনেন্ট নাম্বার, যার একটা ফার্স্ট কম্পোনেন্ট থাকে, যার একটা সেকেন্ড কম্পোনেন্ট থাকে। First component is known as the real part of the complex number and second component is known as the imaginary part of that complex number। বোঝা গেল? এটা হচ্ছে নোটেশন। এবার আমরা কি লিখি, a, b কে আর একটা নোটেশন দিস ইজ দেওয়া হয় a প্লাস ib, এই ফর্মে লেখা হয়। দিস প্লাস ইজ নট দ্য অ্যাডিশন বিটুইন টু নাম্বারস, এটা একবারও ভাবার দরকার নেই, এটা হচ্ছে এই দুটো নাম্বারের সঙ্গে i গুণ করে যোগ। দিস ইজ দ্য রিপ্রেজেন্টেশন অফ দ্য কমপ্লেক্স নাম্বার, ঠিক আছে? দিস ইজ ওয়ান অফ দ্য রিপ্রেজেন্টেশন এন্ড দিস ইজ অ্যানাদার রিপ্রেজেন্টেশন, ঠিক আছে? বোথ আর দ্য রিপ্রেজেন্টেশন। কেউ কমপ্লেক্স নাম্বারকে a, b আকারে লিখতে পারে, কে a প্লাস ib আকারে লিখতে পারে, ঠিক আছে? দিস টু আর দ্য রিপ্রেজেন্টেশনস অফ এ কমপ্লেক্স নাম্বার, এই দুটো হচ্ছে কমপ্লেক্স নাম্বারের রিপ্রেজেন্টেশন মাত্র, এটা অ্যাডিশন নয়। দিস ইজ নট দ্য অ্যাডিশন বিটুইন টু নাম্বারস a আর ib, মানে এখানে i মাল্টিপ্লিকেশন নয়, ব্যাপারটা ভাবার দরকার নেই, i একটা নাম্বার দেন মাল্টিপ্লিকেশন, এটা ভাবার দরকার নেই। দিস ইজ এ রিপ্রেজেন্টেশন, আইদার অর্ডার পেয়ার ফর্মে লেখা হয় অথবা a প্লাস ib, আর তোরা সাধারণত এই ফর্মে লিখে অভ্যস্ত। এবং তোরা এই ফর্মে যদি লিখে অভ্যস্ত হোস, তোরা এই তিনটে প্রপার্টি দেখ জানিস এই ফর্মে, প্লাস a প্লাস ib ফর্মে,
তোরা এইটা জানিস, 1 নম্বরে a প্লাস আইবি ইকাল টু সি প্লাস আইডি, এটা লিখতে হবে। তাহলে কি হবে, তোরা বলতি রিয়েল পার্ট ইকাল টু রিয়েল পার্ট, দুটো নাম্বার ইকুয়াল z1 আর z2, মানে a প্লাস আইবি ইকাল টু সি প্লাস আইডি। কি কখন হয়, যদি a ইকাল টু সি কমা অ্যান্ড হচ্ছে b ইকাল টু ডি, এটা ইমপ্লাই করে, কারণ রিয়েল পার্ট ইকাল টু রিয়েল পার্ট, ইমাজিনারি পার্ট ইমাজিনারি পার্ট। 2 নম্বর প্রপার্টি আমরা কি করতাম, যোগফল করতাম, a প্লাস আইবি প্লাস হচ্ছে সি প্লাস আইডি, ঠিক আছে। তো দিস অ্যাকচুয়ালি কি হবে, a প্লাস সি প্লাস আই ইন্টু বি প্লাস ডি, আমি সেটাই করা হয়েছে এই পেয়ার ফর্ম। এন্ড 3 নম্বর প্রপার্টি হচ্ছে a প্লাস আইবি ইন্টু সি প্লাস আইডি, এটার ক্ষেত্রে দেখি একই রকম এসি মাইনাস বিডি, কারণ আই স্কয়ার চলে আসে, আচ্ছা, প্লাস হচ্ছে আই ইন্টু হচ্ছে এডি প্লাস হচ্ছে বিসি, এটাই হয়, মানে প্লাস আকারে লিখলেও সেম জিনিসটা। এটা অর্ডার পেয়ার ফর্মে ডিফাইনটা করা হয়েছে। এটা বোথ আর দ্য রিপ্রেজেন্টেশন, কেউ প্রথমটাও লিখতে পারে অর্ডার পেয়ার ফর্মে, কেউ দ্বিতীয়টাও লিখতে পারে অর্ডার পেয়ার ফর্মে। বোঝা গেল? আচ্ছা, এখানে কিছু বেসিক থিওরেমস আছে, এই প্রপার্টি বা বেসিক থিওরেমের মধ্যে আমি ঢুকবো না। দুটো কমপ্লেক্স নাম্বারের দেখ কি করেছে, যোগফল বলেছে, দুটো কমপ্লেক্স নাম্বার। প্রথম থিওরেম, আমি থিওরেম গুলো স্টেটমেন্ট বলে যাচ্ছি, দেখবি বলছে পড়ার কোনো দরকার নেই। থিওরেম হচ্ছে 2.2.1। এই থিওরেমে কি বলেছে, z1 একটা কমপ্লেক্স নাম্বার, z2 একটা কমপ্লেক্স নাম্বার, z1 প্লাস z2 ইকুয়াল টু z2 প্লাস z1 হবে, এটা হবে বলেছে। কিছুই নেই, z1 একটা কমপ্লেক্স নাম্বার a প্লাস আইবি ধরে নে, z2 একটা c প্লাস আইবি ধরে নে, অ্যারেঞ্জ করে দে, যোগ করে দে, দেখবি ওটা চলে আসবে, কিছু নেই। তারপরে পরের প্রপার্টি কি বলেছে, অ্যাডিশন অফ অ্যাসোসিয়েটিভ, মানে এই জিনিসটা হবে, তিনটে যদি কমপ্লেক্স নাম্বার হয়, এই z1 প্লাস z2 এটা প্লাস z3 এরকম করাও যা, এই z1 প্লাস z2 প্লাস z3 করাও তাই, অ্যাসোসিয়েটিভ ল এটাকে বলে, অ্যাসোসিয়েটিভ ল। প্রথমে দুটো যোগ করলাম z1 and z2, তার যেটা হলো তার সঙ্গে z3 যোগ করলাম, এটা মানে প্রথমে z2 and z3 যোগ করেছি, তার সঙ্গে আবার z1 আগে যোগ করেছি, এ দুটো বলছে সমান হবে। অ্যাসোসিয়েটিভ প্রপার্টি, এগুলো নিশ্চয়ই প্রমাণ করার দরকার নেই। যদি প্রমাণ করতে চাস তাহলে z1 একটা ধরে নিবি a প্লাস আইবি, z2 সমান আছে c প্লাস আইডি, এন্ড z3 সমান আছে e প্লাস আইএফ ধরে নিবি, দেন হচ্ছে বোথ সাইড থেকে ক্যালকুলেট করতে থাকবি, চলে আসবে। লেফট হ্যান্ড সাইডে আলাদা করে ক্যালকুলেট করবি, রাইট হ্যান্ড সাইডে আলাদা করে ক্যালকুলেট করবি, ঠিক আছে তো? আচ্ছা, ব্যাপারটা হচ্ছে মাল্টিপ্লিকেশন অলসো কমিউটেটিভ, পরের থিওরেম 2 পয়েন্ট, এগুলো একটাও দরকার নেই, একটা মানে এগুলো অটোমেটিক জানিস তোরা। 2.2.3 এটা বলে যে দুটো কমপ্লেক্স নাম্বার z1 ইন্টু z2 ইকুয়াল টু z2 ইন্টু z1 হবে, এ হবে, এ প্রমাণ দরকার। নর্মালি যদি প্রমাণ করতে চাস কি করতে হবে, ওই একই রকম, বারবার বলছি, z1 সমান একটা কমপ্লেক্স নাম্বার ধরে নিবি, z2 একবার কমপ্লেক্স নাম্বার, লেফট হ্যান্ড সাইড ক্যালকুলেট করবি কিছু একটা পাবি, রাইট হ্যান্ড সাইড ক্যালকুলেট করবি কিছু একটা পাবি, প্রমাণ চলে আসবে, ঠিক আছে। কমপ্লেক্স মাল্টিপ্লিকেশন অলসো অ্যাসোসিয়েটিভ, তিনটে, পরের থিওরেম 4 নম্বরটা 2.2.4, 4 নম্বরটা বলে যে তিনটে যদি হয়, z1 ইন্টু z2 এটা গুণ করার পর z3 গুণ করলে যা আসবে, z1 এর সঙ্গে z2 ইন্টু z3 গুণ করে z1 গুণ করলে তাই আসবে, অ্যাসোসিয়েটিভ। প্রমাণ করার কোনো দরকার নেই, প্রমাণ পদ্ধতি একই ব্যাপার, বারবার বলছি হচ্ছে তিনটে আলাদা আলাদা ধরে নিবি, গুণ করে দিবি, চলে আসবে, ঠিক আছে তো? পরের প্রুফের দরকার নেই, z1 into z2 plus z3 this is equal to z1 z2 plus z2, নরমালি রিয়েলের যা হয় সব প্রপার্টিজ গুলো কমপ্লেক্স নাম্বার এইভাবে স্যাটিসফাই করে। দিস ইজ নোন অ্যাজ আ ডিস্ট্রিবিউটিভ ল, ডিস্ট্রিবিউশন হয়ে গেছে, অ্যাডিশন মাল্টিপ্লিকেশন আর অ্যাডিশন একটা অপরটির সঙ্গে গুণ হয়ে গেছে, পরিষ্কার কথা। রিয়েল নাম্বারে হচ্ছে a into b plus c যা হয়, একই ব্যাপার। প্রুফের পদ্ধতি বারবার বলছে এই ধরে নিলেই চলে আসবে ব্যাপারটা, এগুলো সব করবি। আচ্ছা, এরপরে যেটা আছে ইনভার্স অফ এ কমপ্লেক্স নাম্বার, ইনভার্স অফ এ কমপ্লেক্স নাম্বার, এই যে বা মাল্টিপ্লিকেটিভ ইনভার্স অফ এ কমপ্লেক্স নাম্বার। তাহলে ব্যাপারটা ইনভার্স কাকে বলে, যখন কোনো জিনিসের ইনভার্স বার করা হয়, তোরা ম্যাট্রিক্স ইনভার্স করেছিস, তোরা ম্যাট্রিক্স ইনভার্স a ইন্টু বি ইকুয়াল টু দি আই পাস, এখানে কি যে কোনো z1 ইন্টু z2 ইকুয়াল টু 1 ইন্টু বি পাস, আই ম্যাট্রিক্স থেকে আই মানে আইডেন্টিটি ম্যাট্রিক্স, এখানে 1, মানে z1 ইন্টু z2 যদি 1 পাস, তাহলে হচ্ছে z1 এর ইনভার্স z2, z2 এর ইনভার্স হচ্ছে z1, বুঝা গেল? তাহলে যে কোনো একটা বলতে পারি, বা এটা মানেই তো হচ্ছে z1 ইন্টু z2 মানে তো z2 ইন্টু z1, তাহলে কেউ বলতে পারি z1 ইন্টু z2 ইকুয়াল টু z2 ইন্টু z1, দিস ইজ 1 যদি পেয়ে যাস, তাহলে আমি বলতে পারবো হচ্ছে ইনভার্স, একটা অপরটার ইনভার্স। এবার যদি জানিস z1 সমান হচ্ছে ধর হচ্ছে a প্লাস আইবি, এটা যদি জানিস তাহলে z2 তুই অটোমেটিক পেয়ে যাবি,
z1 সমান যদি a প্লাস আইবি জানিস z2 তুই হচ্ছে অটোমেটিক পেয়ে যাবি। বোঝা গেল কি বললাম? জানিস নিশ্চয় কি হয় z2 ইনভার্স, তোরা নিশ্চয় জানিস z1 টা কি হয়, z1 যদি এটা হয় তাহলে z2 সমান হচ্ছে 1 বাই a প্লাস আইবি, এটা হয় 1 বাই a প্লাস আইবি মানে উপর নিচে a মাইনাস আইবি দিয়ে গুণ করা হয়, লিখে তাই a মাইনাস আইবি দিয়ে গুণ করবো আর নিচে হচ্ছে a প্লাস আইবি ইন্টু a মাইনাস আইবি। এগুলো সিম্পল প্রপার্টি, সব এইচএসসি শিখে গেছিস। তাহলে a মাইনাস আইবি এর নিচেটা গুণ করলে a স্কয়ার প্লাস b স্কয়ার হয়ে যায়। তাহলে এখানে দেখ a বাই a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস i ইন্টু মাইনাস b বাই a স্কয়ার প্লাস b স্কয়ার, দিস ইজ দ্য ইনভার্স। এটাই হচ্ছে ইনভার্স হয়ে যাবে। বুঝে গেল? কমপ্লেক্স নাম্বারের ক্ষেত্রে এভরি নন জিরো কমপ্লেক্স নাম্বারের ইনভার্স থাকে, জিরোর শুধু ইনভার্স থাকে না, মানে জিরো ছাড়া বাকি সব জায়গায় ইনভার্স থাকে। জিরো অলসো এ কমপ্লেক্স নাম্বার, জিরো মানে এভরি রিয়েল নাম্বারস কে কমপ্লেক্স নাম্বার আকারে লেখা হয়। জিরো মানে হচ্ছে জিরো প্লাস আই ইন্টু জিরো, দিস ইজ দ্য কমপ্লেক্স জিরো। ওয়ান যদি লিখিস ওয়ান প্লাস আই ইন্টু ওয়ান, আই ইন্টু জিরো, এরকম ভাবে লেখা যায়। যার রিয়েল পার্ট, রিয়েল নাম্বারের আর কমপ্লেক্স নাম্বারের পার্থক্য হচ্ছে যদি ইমাজিনারি পার্টটা জিরো হয়, যে কোনো ধর a প্লাস আইবি কমপ্লেক্স নাম্বারের a প্লাস আইবি b যদি জিরো হয়ে যায়, b ইকুয়াল টু জিরো হয়ে যায়, দেন দিস কমপ্লেক্স নাম্বার ইজ নোন অ্যাজ দ্য রিয়েল নাম্বার। b যদি জিরো হয়ে যায়, বোঝা যাচ্ছে? দিস কমপ্লেক্স নাম্বার ইজ নোন অ্যাজ দ্য রিয়েল নাম্বার। বা একটু পরে অন্যভাবে বলবো, সেটা আমি দেখছি কিভাবে বলা যায়। তাহলে বোঝা গেল ব্যাপারটা, তোর ইনভার্স জিনিসটা কি, তোরা এগুলো জানিস সব। তারপরে কি আছে 2.2.6 বলেছে প্রোডাক্ট অফ এনি টু কমপ্লেক্স নাম্বার বি জিরো দেন অ্যাট লিস্ট ওয়ান অফ দেম ইজ জিরো। তো খুব স্বাভাবিক কথা, দুটো নাম্বারের রিয়েল নাম্বারের মধ্যে যে কোনো একটা মাস জিরো হবে। দুটো কমপ্লেক্স নাম্বারে যদি গুণফল জিরো হয়, যে কোনো একটা মাস জিরো হতে বাধ্য। এগুলো আমি পড়াচ্ছি না, এগুলো বলছি না। এবার নর্মাল ফর্ম, নর্মাল ফর্ম বলতে এই ফর্মটাকে নর্মাল ফর্ম বলে আপনার কমপ্লেক্স নাম্বার। পরের যেটা আছে 2.3 আর্টিকেল 2.3 normal form of a complex number, normal form of a complex number। the normal form of a complex number টা কি বলছে দেখ, a প্লাস ib বা তোরা যাই বল না কেন a এটা ইকুইভ্যালেন্ট টু বলতে a কমা b, যেটাই বল না কেন এইটাকে হোয়াট এভার দ্য কমপ্লেক্স নাম্বার এটা মেবি, এইটাকে একটা নির্দিষ্ট ফর্মে অলওয়েজ লেখা যায়। কি ফর্মে? এটাকে লেখা যায় a কমা জিরো প্লাস হচ্ছে জিরো কমা বি। দেখ আমি এখন a কমা বি কে আমি যদি ভাবতে পারি একটা হচ্ছে যে সিঙ্গেল রো দুটো কলামের ম্যাট্রিক্স, সিঙ্গেল রো অ্যান্ড দুটো কলামের ম্যাট্রিক্স অলওয়েজ ভাবা যায়। বুঝে দেখ আমি কি বলতে চাইছি, দিস ইজ এ সিঙ্গেল রো ডাবল কলাম ম্যাট্রিক্স। বোঝা গেল? সিঙ্গেল রো ডাবল কলাম যদি ম্যাট্রিক্স হয়, এইটাকে কি লেখা যায়, এইটাকে লেখা যায় a ইন্টু ওয়ান কমা জিরো, এটা মানে লেখা যায় b ইন্টু জিরো কমা ওয়ান, b ইন্টু জিরো কমা ওয়ান। কি লেখা যাবে তো নাকি? হ্যাঁ স্যার যাবে। এই যে এইটা মানে এই a প্লাস আইবি হঠাৎ করে রিপ্রেজেন্টেশনটা আসলো করে, এটাকে বলা হয় ওয়ান কমা জিরো মানে ওয়ান আর জিরো কমা ওয়ান মানে হচ্ছে আই। দেন তাই যদি ভাবিস তাহলে এটা দেখ a প্লাস আইবি হোয়াট এভার দ্য কমপ্লেক্স নাম্বার, যে কোনো নাম্বারকে এই ফর্মে লেখা সম্ভব। দিস ইজ নোন অ্যাজ দ্য নর্মাল ফর্ম অফ এ কমপ্লেক্স নাম্বার। বুঝে গেল? এরপরে তোরা জিওমেট্রিক্যাল রিপ্রেজেন্টেশন করেছিলি, কারণ আমরা যে a প্লাস আইবি লিখি বা a কমা বি লিখছি, a কমা বি মানে আমি যে জিওমেট্রি ভাবি হোয়াট ইজ a কমা বি, আমরা জিওমেট্রিতে পড়েছি a কমা বি ইজ এ পয়েন্ট ইন টু ডাইমেনশন। জিওমেট্রিতে আমরা কি পড়েছি, a কমা বি ইজ এ পয়েন্ট ইন টু ডাইমেনশন। তাহলে সেটা যদি আমি ভাবি তাহলে টু ডাইমেনশনাল কোঅর্ডিনেট সিস্টেমে a কমা বি বলতে এরকম একটা দিস ইজ a, এরকম যদি ভাবি এইখান থেকে এইটুকু a, এখান থেকে এইটুকু b। This is the geometrical representation of a complex number, a plus ib বল আর a comma b বল। এখান থেকে কি পাওয়া যায়, এই দুটো যদি জয়েন করে দিস, এটা যদি r ধরে নিস, তাহলে r ইকুয়াল টু রুট ওভার a স্কয়ার প্লাস b স্কয়ার পাওয়া যায়, কারণ এটা সমকোণী ত্রিভুজ হয়।
ঠিক আছে, এবার এখানে থিটা যদি ধরে নিস, দিস ইজ থিটা যদি হয়, তাহলে যে তোরা এটা পাওয়া যায় a ইকাল টু আর কস থিটা অ্যান্ড b ইকাল টু আর সাইন থিটা, এসবগুলো সব পাওয়া যায়, এগুলো সব তোরা জানিস, এইচএসএ শিখেছিস সব। হ্যাঁ, এখানে তোরা কি করেছিলি, এই থিটাটাকে বলা হয় অ্যাম্পলিটিউড অফ জেড, মনে আছে থিটাটাকে তোরা কি শিখেছিলি? থিটাটাকে আমরা বলি হচ্ছে অ্যাম্পলিটিউড অফ জেড, তাই তো? তোরা এটা কোথায় শিখেছিলি? এইচএস লেভেলেই তোরা হচ্ছে এগুলো সব জানতি, অ্যাম্পলিটিউড বা পোলার ফর্ম অফ এ কমপ্লেক্স নাম্বার, ওইটাতে তোরা এটা জানতি যে থিটা ইজ নোন অ্যাজ দ্য অ্যাম্পলিটিউড অফ, এটা হচ্ছে পোলার ফর্মে করা। তার মানে এই যে যখন এ সমান আমি থিটা ইজ অ্যাম্পলিটিউড অফ যায়, তখন এবার এ প্লাস আই বি, তখন কি হয়ে যাবে? এই দেখ, এ মানে আর কস থিটা, তাহলে আর কস থিটা প্লাস আই আর সাইন থিটা, বা এখান থেকে আর কমন গেলে কস থিটা প্লাস আই সাইন থিটা, এটা লেখা যায়। দিস ইজ নোন অ্যাজ দ্য পোলার ফর্ম অফ এ কমপ্লেক্স নাম্বার। কি, তাই তো? এগুলো হচ্ছে সব তোরা আগেই জানতি। আচ্ছা, এগুলো আমি পরে আরেকটু বলছি, কারণ তোদের শুরুই আছে দেখবি পোলার ফর্ম অফ এ কমপ্লেক্স নাম্বার, সিলেবাসটা যদি দেখি পোলার ফর্ম অফ এ কমপ্লেক্স নাম্বার থেকে শুরু করেছে। আচ্ছা, এরপরে যেটা, এর আগে যেটা করেছিলি মডিউলাস অফ এ কমপ্লেক্স নাম্বার, তারপরে হচ্ছে কনজুগেট অফ এ কমপ্লেক্স নাম্বার। ঠিক আছে, কনজুগেট অফ এ কমপ্লেক্স নাম্বার কি হবে? তাহলে হচ্ছে জেড যদি হয় জেড বার, কনজুগেট ইজ ডিনোটেড বাই জেড বার। জেড বার আর কিছুই না, জেড যদি হচ্ছে এ প্লাস আই বি হয়, জেড বার হয়ে যাবে কত? কনজুগেট বলছে এ মাইনাস আই বি, মানে আই ইজ রিপ্লেসড বাই মাইনাস আই, আই এর জায়গায় মাইনাস আই বসালে যেটা আসবে। আচ্ছা, আমাকে এটা বলতো, হচ্ছে 2 প্লাস রুট 3i বাই 1 প্লাস আই, এটা যদি জেড হয়, হোয়াট ইজ জেড বার? জেড বারের মান কত? পারবি বলতে? জেড যদি 2 প্লাস রুট 3i হয় বাই 1 প্লাস আই হয়, তাহলে জেড বারের মান কত? তো 1 মাইনাস আই দিয়ে গুণ করে তারপরে সেই জেড বার বার করতে হবে। হুম, আর আর কেউ? স্যার ওপর নিচে 1 মাইনাস আই দিয়ে গুণ করে তারপরে ওখানে মাইনাস করে দিলে হলো শেষ পর্যন্ত। আমি তো মানে বার করতে বলিনি, আমি বলছি কনজুগেটটা কত হবে। হাফ ইন্টু 2 মাইনাস রুট 3 ইন্টু মাইনাস অফ আই ইন্টু রুট 3 মাইনাস 2। এটা হবে? এবার প্রত্যেকটার সাথে হাফ গুণ আছে। এর কনজুগেট কত হবে বলতো? আমি জেড এখন লিখেছি, জেড বার কত হবে? এই যে প্রথমে এটা লিখেছিলাম, তোরা ওইগুলো বললি, এবার বল জেড বার কত? জেড বার কত হবে? পারবি বলতে? সে পোলার ফর্মে কনভার্ট করে নিতে হবে প্রথমে মনে হচ্ছে। আমি জেড বারের ডেফিনেশন কি বললাম? কনজুগেট অফ এ নাম্বার জেড, শুনেছিস নিশ্চয়, কি বলেছি? জেড যদি এ প্লাস আইবি হয়, জেড বার কি হবে? জেড যদি এ প্লাস আইবি হয়, জেড বার কি হবে? এ মাইনাস আইবি। তখন আমি কি বললাম? দেয়ারফর জেড বার ডেফিনেশনে কি বলছি? আই ইজ রিপ্লেসড বাই মাইনাস আই, আই ইজ রিপ্লেসড বাই, এখানে এইটা যদি লেখা থাকে, জেড বার হবে 2 মাইনাস রুট 3i ইন্টু 1 প্লাস রুট 2i মাইনাস 2i বাই 1 মাইনাস i 1 প্লাস রুট 5, 1 মাইনাস রুট 5i, এটা হচ্ছে মাইনাস 3i মাইনাস 1, এটা হবে আনসার। মানে আমাকে কেন ওপর নিচে গুণ করে এ প্লাস আইবি ফর্মে লিখে করতে হবে? দিস ইজ জেড,
দেন পরের লাইনে জেড বার, এটা আই ইজ রিপ্লেস বাই মাইনাস আই, এটাই ডেফিনিশন। আমি তো একবারও বলিনি ওটাকে এটাকে আমি একবারে বলেছি সামথিং প্লাস আই ইন্টু সামথিং আকারে লিখে বল, আমি একবারও বলিনি ইফ জেড ইজ দিস হোয়াট ইজ জেড বার ইজ দিস, জেড বার ইজ 2 প্লাস মাইনাস রুট থ্রি আই বাই হচ্ছে 1 মাইনাস আই, দিস ইজ জেড বার। আমি একবারও কি বলেছি যে এটাকে হচ্ছে এ প্লাস আই ইন্টু বি আকারে লিখে দেখা, আই এর জায়গায় মাইনাস আই পুট করলেই তোর হচ্ছে জেড বার চলে আসে। কনজুগেট অফ এ নাম্বার, এখানে কনজুগেটের কিছু প্রপার্টি আছে। এরপরে জেড যদি একটা কমপ্লেক্স নাম্বার হয়, সেটা হচ্ছে এ প্লাস আই বি হয়, তাহলে তোরা দেখে নিলি জেড বার সমান হচ্ছে এ মাইনাস আই বি হবে। সেখান থেকে জেড প্লাস জেড বার পাওয়া যায় একটা বিভিন্ন ফর্ম। জেড প্লাস মানে 2 ইন্টু এ হয়, মানে এটা 2 ইন্টু আর এল জেড বলে, রিয়েল পার্ট অফ জেড। আর জেড মাইনাস জেড বার হচ্ছে 2i ইন্টু ইমাজিনারি পার্ট অফ জেড। জেড বারের যদি আবার বার নিস তাহলে আবার অনেক কিছু চলে আসে। জেড মাইনাস জেড বার এটা চলে আসছে 2i ইন্টু ইমাজিনারি জেড, মানে 2ib চলে আসবে। লক্ষ্য করে দেখি জেড বারের একবার বার নিস আবার বার নিস তাহলে আবার জেড চলে আসবে, মানে আয়ের জায়গায় দুবার যদি পাই, প্রথমে জেড বারের আবার যদি বার নিস জেড ডাবল বার, এটা কথা আছে। আয়ের জায়গায় আবার মাইনাস আছে তাহলে এ প্লাস আইবি, তাহলে এ প্লাস আইবি মানে হচ্ছে আবার জেড। ঠিক আছে, দুটো কমপ্লেক্স জেড ওয়ান প্লাস জেড টু, তার টোটালটার বার যদি আলাদা আলাদা বারের যোগফল, এগুলো খুব সিম্পল প্রপার্টি, সবাই জানিস। ঠিক আছে, মাইনাসেরটাও তাই হয়, মাইনাসেরটা নিলে এখানে মাইনাস চলে আসে। গুণফলেরটাও তাই হয়, জেড ওয়ান ইন্টু জেড টু, টোটালটার বার মানে জেড ওয়ান বার ইন্টু জেড টু বার, এগুলো সব নর্মাল প্রপার্টি। যদি কোত্থেকে প্রমাণ হবে, প্রমাণ করতে গেলে জেড ওয়ান একটা ধরে নেবো, জেড টু একটা ধরে নেবো, এটা এ প্লাস আই বি আর হচ্ছে সি প্লাস আই ডি, দেন লেফট সাইডে মানবো সেই ক্যালকুলেট করবো, রাইট সাইডে মানবো, প্রথমে যোগ করবো দেন কনজুগেট নেবো, আর এখানে প্রথমে কনজুগেট নেবো তারপরে যোগ করবো। যদি প্রমাণ বলিস কি করতে হবে। ভাগ ফলেরও তাই হয়, জেড ওয়ান বাই জেড টু, এই টোটালটার বার, এটা মানে হচ্ছে জেড ওয়ান বার বাই জেড টু বার, এটা হয়। এবার যদি বলিস এটা জেড টু কে, এখানে জেড টুটা নট ইকুয়াল টু 0 হতে হবে, নন জিরো নাম্বার হতে হবে, নইলে হচ্ছে ইনভার্স এক্সিস্ট করে না, 1 বাই জেড টু করা যায় না, বা যে ইনভার্স এক্সিস্ট করে না। এই সব প্রপার্টিজ গুলো পাওয়া যায়। আবার আরেকটা জিনিস পাওয়া যায়, জেড ওয়ান ইন্টু জেড ইন্টু জেড বার, এটার মান পাওয়া যায় যাকে এ প্লাস আই বি ইন্টু এ মাইনাস আই বি, আর এ প্লাস আই বি ইন্টু এ মাইনাস আই বি মানে তোরা সবাই জানিস স্কয়ার প্লাস বি স্কয়ার হয়। তার মানে জেড যদি কমপ্লেক্স নাম্বার হয়, জেড ইন্টু জেড বার এটা অলওয়েজ রিয়েল নাম্বার হয়, রিয়েল পজিটিভ, শুধু রিয়েল নয়, এ স্কয়ার প্লাস বি স্কয়ার পজিটিভ, কারণ এও রিয়েল নাম্বার বিও রিয়েল নাম্বার, এ স্কয়ার প্লাস বি স্কয়ার হচ্ছে পজিটিভ হয়। ঠিক আছে, এবার হচ্ছে মডিউলাস অফ এ কমপ্লেক্স নাম্বার। এরপরে মডিউলাস অফ এ কমপ্লেক্স নাম্বার জানিস, মড কি? মড হচ্ছে এই জিনিসটা, মড জেড হচ্ছে রুট ওভার এ স্কয়ার প্লাস বি স্কয়ার, এটা মানে কেউ রুট ওভার জেড ইন্টু জেড বারও লিখতে পারিস, মডিউলাস অফ এ কমপ্লেক্স নাম্বার। আর মডিউলাস অফ এ কমপ্লেক্স নাম্বার কোন জিনিসটা বোঝায় জিওমেট্রিক্যালি? এই যে এ কমা বি যদি হয়, এই যে এই জিনিসটা তোরা এটা জানিস হচ্ছে, এটা যদি হচ্ছে এ হয়, এটা যদি বি হয়, এটা হচ্ছে এ স্কয়ার প্লাস বি রুট ওভার, ওইটা কতটুকু হয়? ওই দুর্গটা হচ্ছে এ বি হলে তাহলে ওই মড জেড, মানে জেড এর যে মড মানে অরিজিন থেকে দূরত্বটা, ডিসটেন্স ইজ দ্য মডিউলাস, ডিসটেন্স অফ এ কমপ্লেক্স নাম্বার ফ্রম অরিজিন, অরিজিন থেকে যে দূরত্ব সেটা হচ্ছে মডিউলাস অফ দ্যাট কমপ্লেক্স নাম্বার। বোঝা গেল? 2 ডাইমেনশনাল প্লেনে অরিজিন থেকে দূরত্ব। এখান থেকে মডের প্রপার্টি পাওয়া যায়, দুটো যদি কমপ্লেক্স নাম্বার জেড ওয়ান এন্ড জেড টু হয়, দুটো কমপ্লেক্স নাম্বার যদি জেড ওয়ান জেড টু হয়, তাহলে মডিউলাস অফ জেড ওয়ান ইন্টু জেড টু মানে মড জেড ওয়ান ইন্টু মড জেড টু হয়ে যায়। ঠিক আছে, মডিউলাসের বিভিন্ন প্রপার্টিজ আছে। তারপরে ভাগফলের মডিউলাসটাও এরকম পাওয়া যায়। কি এগুলো সব নিশ্চয় এইচএস লেভেলে তোরা পড়েছিস, তাই তো? এগুলো সব পড়েছিস না? মডিউলাস, কনজুগেট, মডিউলাসের প্রপার্টি, এই যে আমি এই যে কনজুগেটের সব যোগ বিয়োগ ভাগ গুণ এসব প্রপার্টিজ, এগুলো সব এইচএস লেভেলে, তাই তো? এগুলো একটু দেখে নিবি পরপর। আমি আসছি এবার হচ্ছে পোলার ফর্ম অফ এ কমপ্লেক্স নাম্বার। এইখান থেকে আমি বলছি পোলার ফর্মটাও তোরা পড়েছিস, মডিউলাস অ্যামপ্লিটিউড ফর্ম নামে পড়েছিস, একই ব্যাপার। পোলার ফর্ম অফ এ কমপ্লেক্স নাম্বার বা মডিউলাস অ্যামপ্লিটিউড ফর্ম অফ এ কমপ্লেক্স নাম্বার, এটা তোরা করেছিস। কি যেটা আমরা করলাম ওই ফর্মটায় জিওমেট্রি থেকে আমি যেটা পেলাম, এ প্লাস আই বি এর যে জিওমেট্রি আমি পেলাম, বা এ কমা বি এর জিওমেট্রিটা আমি এই জিনিসটাতে পেলাম,
যদি এটা যদি আর ধরে নিই, এটা যদি এ, এটা যদি বি হয়, আমরা একটা রিলেশন পেলাম হচ্ছে আর ইকাল মানে এ ইকাল টু হচ্ছে আর কস থিটা ইফ দিস অ্যাঙ্গেল ইজ থিটা, দিস অ্যাঙ্গেল ইজ থিটা, অ্যান্ড বি ইকাল টু পেলাম আর সাইন থিটা। দেন এটা যদি জেড হয়, তাহলে জেড ক্যান বি রিটেন অ্যাজ হচ্ছে আর ইন্টু কস থিটা প্লাস আই সাইন থিটা। This is known as the modulus and amplitude form, and theta is known as the amplitude of z. যাকে বলা হয় z এর অ্যামপ্লিটিউড বলা হয়। আচ্ছা, এই অ্যামপ্লিটিউডের অসংখ্য মান থাকে, তার মধ্যে একটা মানকে বলা হয় প্রিন্সিপাল ভ্যালু। এইখান থেকে নতুন জিনিস শুনবি তোরা, প্রিন্সিপাল ভ্যালু। অপর মানগুলোকে বলা হয় জেনারেল ভ্যালু। প্রিন্সিপাল ভ্যালুজ কি? তোরা যেটা এইচএস লেভেলে পড়েছিস, যেটা বলতো অ্যামপ্লিটিউড বার করো, যে একটা কমপ্লেক্স নাম্বার দুটি গিভেন ছিল, অ্যামপ্লিটিউড অফ দ্য কমপ্লেক্স নাম্বার বার করতে বললো, সেটা ছিল হচ্ছে তোরা প্রিন্সিপাল অ্যামপ্লিটিউডটা বার করবি, প্রিন্সিপাল অ্যামপ্লিটিউডটা তোরা বার করবি। ফর এক্সাম্পল আমরা 1 প্লাস আই, এটা যদি অ্যামপ্লিটিউড মডিউলাস আমরা করতাম √2, অ্যামপ্লিটিউড হচ্ছে π/4। তোরা ধর এই অঙ্কটা যদি করতি, তোরা করতি কিভাবে করতি? 1 প্লাস আই কে তোরা এইভাবে লিখতি, 1/√2 করে নিতি, সরি √2 করে নিতি ইন্টু 1/√2 প্লাস i/√2। এই 1/√2 কে লিখতি √2 ইন্টু cos π/4 প্লাস i sin π/4। এটা করতি না তোরা অ্যামপ্লিটিউড করার সময়, মডুলাস করার সময়? দেন এই অংশটা এই আর, এখানে এই যে আর ইকালটা অ্যাকচুয়ালি মড জেড, কারণ আর এর মান, এখানে আর এর মান √a² প্লাস b² জিওমেট্রি থেকে পাবো, তাহলে দিস ইজ অ্যাকচুয়ালি মড জেড এন্ড থিটা ইকাল টু অ্যামপ্লিটিউড জেড হয়। তোরা এইচএসে করেছিস কোন একটা কমপ্লেক্স নাম্বার গিভেন, তার মডুলাস এন্ড অ্যামপ্লিটিউড বার করো, ঠিক আছে? তোরা অ্যামপ্লিটিউড বার করেছিস মানে প্রিন্সিপাল অ্যামপ্লিটিউড বার করেছিস, মানে এই থিটার মান π/4 বার করেছিস। এখানে হিয়ার যে এই কমপ্লেক্স নাম্বারটা যেটা লিখে ফেললি, দেন মড অফ দিস নাম্বার, ইফ দিস ইজ জেড, দেন মড অফ দিস নাম্বার লিখছি √2 এন্ড অ্যামপ্লিটিউড অফ দিস নাম্বার জেড, দিস লিখতে হচ্ছে π/4। দিস ইজ দ্য প্রিন্সিপাল অ্যামপ্লিটিউড। আচ্ছা, কেউ যদি বলতো না আমি থিটার মান অ্যামপ্লিটিউড মানে দিস ইজ থিটার মান আমি ধরবো এটা 2n π প্লাস π/4, তাহলেও দেখে এটাকে স্যাটিসফাই করে যাবে, মানে তুই আলটিমেটলি 1 প্লাস আই পাবি। এই যে √2 ইন্টু কেউ লিখতো cos অফ 2n π প্লাস π/4 প্লাস i সাইন অফ 2n π প্লাস π/4, কেউ যদি এটা লিখতি, তাও তোরা দেখতি হচ্ছে এটার মান 1 প্লাস আই পেতি। তাহলে এখানে যে থিটা লিখছিলাম হচ্ছে আর ইন্টু কস থিটা প্লাস আই সাইন থিটা, এই থিটার কিন্তু একটা মান পাওয়া যায় না, অসংখ্য মানের জন্য। থিটার মান যদি 30 ডিগ্রির জন্য যদি স্যাটিসফাই করে, তাহলে 2n π প্লাস 30 ডিগ্রির জন্য আবার স্যাটিসফাই করবে। n এর মান 0 প্লাস মাইনাস 0 মানে 30 ডিগ্রি, এবার 1 হলে 2π প্লাস 30, 2 হলে 4π প্লাস 30, 4 হলে 8π প্লাস 30, বুঝতেই পারছিস? পর সব আছে, এবার নেগেটিভ হলেও স্যাটিসফাই করবে। তাহলে থিটার কিন্তু একটা মান পাওয়া যায় না। এই রিপ্রেজেন্টেশনে, যে পোলার রিপ্রেজেন্টেশন অফ এ কমপ্লেক্স নাম্বারের, থিটার অসংখ্য মান পাওয়া যায়, ঠিক আছে? তো অসংখ্য মানের মধ্যে একটা মান পাবো হচ্ছে ওই রকম, ওই যেটা π/4, ঠিক আছে? তো ইন জেনারেল আমরা যেটা পাচ্ছি, এই যে এই অ্যামপ্লিটিউডটা, এটা দুটো, একটা পেয়েছি থিটার মান কেউ π/4 ও বলতে পারি, আর একটা থিটার মান কেউ বলতে 2n π প্লাস হচ্ছে π/4, হোয়ার n এর মান 0 প্লাস মাইনাস 1 প্লাস মাইনাস 2, যা খুশি। এই যে 0 হলে আবার এইটা পাবো, ইফ n is 0 then theta equal to π/4। দিস π/4 মানে এইটা হচ্ছে, দিস ইজ নোন অ্যাজ দ্য প্রিন্সিপাল অ্যামপ্লিটিউড অফ জেড, এন্ড দিস ইজ নোন অ্যাজ দ্য, এইটাকে বলা হয় অ্যামপ্লিটিউড অফ জেড, শুধুমাত্র অ্যামপ্লিটিউড অফ জেড। লক্ষ্য করে দেখি যেটা প্রিন্সিপাল অ্যামপ্লিটিউডে স্মল এ লিখেছি, আর এমনি অ্যামপ্লিটিউডে হচ্ছে ক্যাপিটাল এ লিখেছি। দিস ইজ নোন অ্যাজ দ্য প্রিন্সিপাল ভ্যালু অফ দ্য অ্যামপ্লিটিউড, এন্ড দিস ইজ নোন অ্যাজ দ্য মানে ক্যাপিটাল অ্যাম্প জেড, দিস ইজ হচ্ছে 2n π প্লাস π/4। এটা হচ্ছে n এর মান হচ্ছে যা খুশি, 0 প্লাস মাইনাস 1 প্লাস মাইনাস 2, যা খুশি। আর হচ্ছে স্মল অ্যামপ্লিটিউড, n এর মান 0 বসালে অ্যামপ্লিটিউড অফ জেড, দিস ইজ π/4। এই দুটো জিনিস এখানে পার্থক্য আছে, কারণ আমরা দেখতে পাচ্ছি এই টাইপের ইকুয়েশনে থিটার মান থিটার জন্য যদি স্যাটিসফাই করে, তার সঙ্গে 2n π যোগ করলে 2n π প্লাস থিটা, cos অফ 2n π প্লাস থিটা মানে cos থিটা, sin অফ 2n π প্লাস থিটা মানে হচ্ছে sin থিটা। এবার প্রশ্ন হলো, তাহলে থিটার মানটা কি হবে? থিটার মানটা কত হবে? থিটার মান তো হচ্ছে, কেউ তো এখানে তো বলতেই পারে আমি হচ্ছে অন্য একটা লিখে ফেলেছি,
তোর হচ্ছে বল যে cos পাই বাই 4 প্লাস i sin পাই বাই 4 এ থিটার মান আমি হচ্ছে অন্য জিনিস লিখে ফেলেছি, হচ্ছে প্রথমেই স্মল মানটা লিখিনি অন্য একটা বড় 2i sin পাই যোগ করে লিখে ফেলেছি। বুঝে গেল? সেটা দেখার আগে তোরা পদ্ধতি করতে কি, এই দুটো নাম্বারকে দেখবি, এই যে এটাকে, এটা মানে তো 1,1, এই যে 1 প্লাস i মানে হচ্ছে অ্যাকচুয়ালি 1,1 কমপ্লেক্স নাম্বার। এই পয়েন্টটা কোন কোয়াড্র্যান্টে পড়ে, তোরা যেটা করতি আমি বলছি কোন কোয়াড্র্যান্টে পড়ে দেখবি। যদি ফার্স্ট কোয়াড্র্যান্টে পড়ে তাহলে সিম্পল মানগুলো হবে, সেকেন্ড কোয়াড্র্যান্টে পড়লে তাহলে সেই রকম, থার্ড কোয়াড্র্যান্টে পড়লে কখন ফার্স্ট কোয়াড্র্যান্ট, কখন সেকেন্ড কোয়াড্র্যান্ট, কখন থার্ড কোয়াড্র্যান্ট, আর কখন ফোর্থ কোয়াড্র্যান্টে পড়বে তার উপর ডিপেন্ড করে থিটার মানটা লিখবি। অ্যাকচুয়ালি আমি বলছি এই যে অ্যামপ্লিটিউড অফ জেড, এই অ্যামপ্লিটিউড অফ জেড ইকুয়াল টু থিটা হবে, এই যে যেমন এটা প্রিন্সিপাল ভ্যালু লিখেছি, এই থিটার মান অ্যাকচুয়ালি তোর হচ্ছে মাইনাস পাই লেস দ্যান থিটা থেকে পাই এর মধ্যে, মাইনাস পাই থেকে পাই এর মধ্যে হয়, দেখবে এই মানটা লেখা হয়। কেউ থিটার মান 270 ডিগ্রি লেখে না, থিটার মান কেউ 270 ডিগ্রি লিখবি না, বোঝা গেল? তখন হচ্ছে ওই কোয়াড্রেন্ট 270 ডিগ্রি মানে থার্ড কোয়াড্রেন্টে চলে যাবে। 270 ডিগ্রি মানে হচ্ছে 270 ডিগ্রি মানে 3 9 27, 200 ওই মানে থার্ড এন্ড ফোর্থ কোয়াড্রেন্ট, ধর হচ্ছে 285 ডিগ্রি, ঠিক আছে? তার মানে কত, ফোর্থ কোয়াড্রেন্টে চলে যাবে। তাহলে ফোর্থ কোয়াড্রেন্টে তখন আর কিন্তু ওইটা লেখা হয় না, তখন ওই নেগেটিভ লেখা হয়। ফর এক্সাম্পল আমি ধর বলছি এইটা, ধর হচ্ছে i, তার আমি বলছি 1 মাইনাস i, এই যদি কমপ্লেক্স নাম্বার হয়, 1 মাইনাস i যদি কমপ্লেক্স নাম্বার হয়, এর যদি অ্যামপ্লিটিউড বার করিস z ইকুয়াল টু 1 মাইনাস i, z ইকুয়াল টু 1 মাইনাস, এটা অ্যামপ্লিটিউড অফ z কত হবে বলতো? প্রিন্সিপাল ভ্যালুটা, অ্যামপ্লিটিউড অফ z কত হবে? বলতে পারবি? মাইনাস পাই বাই 4 মাইনাস 45। মাইনাস 45, মাইনাস পাই বাই 4, মাইনাস পাই বাই 4। যেমন আমি যখন দেখলাম এই জিনিসটা, এই যে এটা মানে হচ্ছে 1, এটা মানে 1 কমা মাইনাস 1 পয়েন্ট, এটা ফোর্থ কোয়াড্র্যান্টে চলে গেছে, 1 কমা মাইনাস 1 পয়েন্ট মানে এই পয়েন্টটা ফোর্থ কোয়াড্র্যান্টে, তখন আমরা এই দিক থেকে মাপবো। তোরা ছবিটা যেটা শিখেছিলি, যখনই এই প্রথম দুটো কোয়াড্র্যান্টে পড়বে আমি এই দিক থেকে এই দিকে মাপবো, আর যখনই থার্ড এন্ড ফোর্থ কোয়াড্র্যান্টে পড়বে তখন এইখান থেকে এই দিক পর্যন্ত মাপবো। তার মানে কি, দেখ এদিকে ম্যাক্সিমাম পজিটিভ মান নিলে পাই পর্যন্ত নেব, তার পাইয়ের বেশি হয়ে গেলে মানে হচ্ছে 180-র বেশি 200 ডিগ্রি কখনো যদি পাই, তাহলে এই দিকে যাবো না, তখন এই দিক থেকে মাপবো, নেগেটিভ দিক থেকে মাপা। তার মানে কি, এই যে মাইনাস পাই মানে এটা মানে পাই, আর এই দিক থেকে এইটা মানে মাইনাস পাই, যে পয়েন্টটা পাই সেই পয়েন্টটাই মাইনাস পাই, উল্টো দিক থেকে গেলে, ঠিক আছে? তো তাহলে এইটার রেঞ্জের মধ্যে থাকে। এবার দেখে এই ইকুয়ালিটিটা যে কোনো, কেউ এটা মাইনাস পাই লেস ইকুয়াল টু থিটা লেস দ্যান পাইও লিখতে পারি, সে দুটোর মিনিং এক, দুটোর মিনিং এক, ঠিক আছে? দুটোর মিনিং এক, মাইনাস পাই মানে 180 ডিগ্রি, মাইনাস 180 ডিগ্রি, প্লাস পাই মানে হচ্ছে 180 ডিগ্রি, মানে পজিটিভ, তাহলে আলটিমেটলি সেম জায়গায় পৌঁছাবো, বুঝেছিস তো? 180 ডিগ্রি রোটেশনেও যেটা জায়গায় পৌঁছাবো, মাইনাস 180 ডিগ্রি রোটেশনেও সেটা জায়গায় পৌঁছাবো, বুঝেছিস তো? তার মানে থিটার মানটা এই জিনিসটা হয়, থিটার মানটা এই জিনিসটা হয়। তোরা এটা কিভাবে করেছিস, অঙ্কটা এইভাবে করেছিস এরকম। ধর আমি একটা জেড একটা কমপ্লেক্স নাম্বার নিচ্ছি, যে তোর যে এই অঙ্কটা যেটা যেভাবে করতি, জেড প্লাস আই, সরি জেড ইকুয়াল টু হচ্ছে 1 প্লাস আই 1 মাইনাস আই, এই অঙ্কটা তোরা যেভাবে করতি, তাহলে অ্যামপ্লিটিউড ধরে নিতি, এটা ধরে নিচ্ছে হচ্ছে আর কস থিটা প্লাস আই আর সাইন থিটা। এবার থিটার মান তোরা করতি, থিটার মান হচ্ছে করতি থিটা ইকুয়াল টু ট্যান ইনভার্স মানে মাইনাস 1/1, এটা করতি না? তাহলে ট্যান ইনভার্স মানে যদি জেড ইকুয়াল টু যদি এক্স প্লাস আই ওয়াই হয়, তাহলে থিটা ইকুয়াল টু তোরা করেছিলি ট্যান ইনভার্স ওয়াই বাই এক্স, এটা করছিলি তো নাকি? এভাবে করতি? হ্যাঁ এইভাবে করতি, ঠিক আছে, কিন্তু সমস্যা একটা আছে, এইভাবে এটা -1 চলে আসবে। এবার -1 চলে আসা মানে ট্যান অফ -1, এটা নিয়ে কোনো সমস্যা নেই, ট্যান ইনভার্স -1 মানে মাইনাস পাই বাই 4 লিখে দিলি। কারণ হচ্ছে ট্যান ইনভার্স -1 মানে কেউ এটাও লিখতে পারে 270 প্লাস, মানে এটাও লিখতে পারিস 270 মাইনাস প্লাস 45 ডিগ্রি, এটাও লিখতে পারিস, মানে 270 প্লাস 315 ডিগ্রিও লিখতে পারিস কেউ,
থিটার মান, কিন্তু 315 হবে না, কারণ এই রেঞ্জ বলা আছে, প্রিন্সিপাল ভ্যালুটা এই রেঞ্জে পড়বে না, এই রেঞ্জে পড়তে হবে, তাহলে এটা হলে এই রেঞ্জে পড়ে না, হয়ে যায়। কিন্তু যদি এটা তাহলে এটা হয়ে যাবে, কিন্তু যদি আমি জেড ইকাল টু লিখি -1 - i, তাহলে এবার যদি থিটা ইজ দ্য অ্যামপ্লিটিউড বলি, তাহলে ট্যান থিটা ইকাল টু কত হবে, ট্যান ইনভার্স যদি y/x করি, y মানে -1, x মানে -1, তার মানে ট্যান ইনভার্স 1, এটা কত হবে, ট্যান ইনভার্স 1 এর মান কত রে, π/4 π/4 হবে। তাহলে কি আমার প্রশ্ন তাহলে হচ্ছে এই যে জেড এর কি অ্যামপ্লিটিউড, ইফ জেড ইজ দিস, তাহলে অ্যামপ্লিটিউড অফ জেড দিস ইজ অ্যাকচুয়ালি π/4, হ্যাঁ? এই যে আমি যেটা লিখেছি যে জেড এর মান যদি -1 - i হয়, দেন থিটা ইকুয়াল টু ট্যান ইনভার্স হবে y/x, যে ফর্মুলাটা তোরা করেছিস, তাহলে এটা ট্যান ইনভার্স -1 -1, তার মানে ট্যান ইনভার্স 1, ট্যান ইনভার্স 1 মানে কত, π/4, তাহলে অ্যামপ্লিটিউড জেড কি π/4, 5π/4 হবে। অ্যামপ্লিটিউড অফ জেড 5π/4 3π/4 হবে, হ্যাঁ, -3π/4 হবে। -3π/4 হবে, 5π/4 হবে না, 5π/4 হলে এই রেঞ্জকে স্যাটিসফাই করে না, এটা হবে অ্যামপ্লিটিউড এ যে -3π/4। তার মানে আমরা যদি সরাসরি এই ফর্মটা অ্যাপ্লাই করি, এই ফর্মে কিন্তু অঙ্ক করা যাবে না, y/x, ঠিক আছে? তো অ্যামপ্লিটিউড বার করার যে পদ্ধতি, সেই পদ্ধতিতে যদি থিটা ইকুয়াল টু ট্যান ইনভার্স y/x লিখে দিস, তাহলে কিন্তু সরাসরি অঙ্ক হবে না। এই জন্য করা হয় কি, দুটো ইকুয়েশন, অ্যাকচুয়ালি এটা একটা ইকুয়েশন না, এই যে অঙ্কটা করার -1 - i, আমি যদি জেড এটা ধরি, এর করেসপন্ডিং অ্যামপ্লিটিউড যদি বার করতে হয়, আমরা ধরে নেব এর যে লেট জেড ইকাল টু r cos থিটা প্লাস i r sin থিটা, এটা ধরে নেব, হয় আর থিটা ইকাল টু লিখে দেবো এই রেঞ্জে আছে -π থেকে π এর মধ্যে, তবে প্রিন্সিপাল অ্যামপ্লিটিউড বেরোবে, প্রিন্সিপাল অ্যামপ্লিটিউড বেরিয়ে গেলে তার সঙ্গে 2nπ যোগ করে দিলে জেনারেল অ্যামপ্লিটিউড বেরিয়ে যাবে, সিম্পলি ক্যাপিটাল অ্যাম্প জেড বেরিয়ে যাবে, বোঝা গেল? তাহলে প্রিন্সিপাল অ্যামপ্লিটিউড বার করাটা মেন ব্যাপার। তাহলে সেটা করতে গেলে কি করবে, এটা ধরে নেব লেট দিস জেড ইকাল টু দিস, লেট দিস ইজ দ্য পোলার ফর্ম বা মডুলাস অ্যামপ্লিটিউড ফর্ম অফ দিস কমপ্লেক্স নাম্বার, দেন যেহেতু এই দুটো কমপ্লেক্স নাম্বার সেম রেখে, দেয়ারফর দিস ইমপ্লাই r cos থিটা ইকাল টু -1 and r sin থিটা দিস ইজ অ্যাকচুয়ালি হচ্ছে -1, দিস ইজ অলসো -1, এটা যেই পেয়ে যাব, দুটো হচ্ছে r স্কয়ার ইকাল টু 2 পাবো, তারপর r ইকাল টু √2 পাবো, কারণ হচ্ছে r ইজ এ মডুলাস অলওয়েজ পজিটিভ স্কয়ার রুট, প্লাস মাইনাস লিখবো না, শুধু √2 লিখবো। ইফ r ইকাল টু √2, দেন আমি পেয়ে যাব হচ্ছে cos থিটার মান হচ্ছে -1/√2 and sin থিটা ইকাল টু -1/√2। তার মানে দেখ, we have to find the theta which satisfies these two conditions, আলাদা আলাদা ভাবে এই দুটো কন্ডিশনকে স্যাটিসফাই করে। কখনোই এখান থেকে যদি এবার ভাগ দুটো তুই যদি মনে করিস যে দুটোকে ভাগ করে দেবো sin থিটা বাই cos থিটা করব, দিস ইজ অ্যাকচুয়ালি এটা 1 হয়ে যাবে, তারপর tan থিটা ইকুয়াল টু 1 হয়ে যাবে, তারপর থিটা ইকুয়াল টু π/4 লিখে দেবো, এটা রং মেথড, এটা হয়ে গেলে রং হয়ে যাবে, কারণ হচ্ছে মাইনাসের থাকার জন্য যে প্রবলেমটা হতো সেটা, মানে উই হ্যাভ টু ফাইন্ড থিটা যেটা ইন্ডিপেন্ডেন্ট, থিটার হোয়াট ভ্যালু অফ থিটা, এই দুটো ইকুয়েশন আলাদা আলাদা ভাবে স্যাটিসফাই করে, এই দুটো ইকুয়েশন থেকে তৃতীয় আর একটা ইকুয়েশন বানিয়ে স্যাটিসফাই করার প্রশ্ন নেই, মানে উই হ্যাভ টু ফাইন্ড দ্য ভ্যালু অফ থিটা ফর দিস টু ইকুয়েশনস, এই দুটো ইকুয়েশনকে আলাদা আলাদা ভাবে স্যাটিসফাই করে, ঠিক আছে? আলাদা আলাদা ভাবে স্যাটিসফাই করতে গেলে যা করতে হবে সেটা করতে হবে, তার মানে sin থিটা এন্ড cos থিটা বোথ নেগেটিভ, উই হ্যাভ টু ফাইন্ড দ্য থিটা ফর হুইচ sin থিটা এন্ড cos থিটা বোথ নেগেটিভ, তাহলে sin theta and cos theta both negative, we know that sin theta and cos theta both negative in the third quadrant, তার মানে থিটা থার্ড কোয়াড্রান্টে পড়বে, তোরা তো নিশ্চয়ই জানিস all sin tan cos এ যে ফর্মুলাটা ছিল যেটা জানতি, tan হচ্ছে পজিটিভ হচ্ছে থার্ড কোয়াড্রান্টে, cos ফোর্থ কোয়াড্রান্টে, sin হচ্ছে সেকেন্ড কোয়াড্রান্টে, আর all হচ্ছে ফার্স্ট কোয়াড্রান্টে, sin হলে কোসাইন হবে, cos হলে sec হবে, আর tan হলে কোট্যানজেন্ট মানে কট হবে, এগুলো সব জানি।
তাহলে দুটো একসঙ্গে স্যাটিসফাই করবে, তার মানে দেয়ারফর থিটা ইন ফোর্থ কোয়াড্রান্ট, থার্ড কোয়াড্রান্ট, যখনই আমি বুঝে গেলাম থিটাটা থার্ড কোয়াড্রান্টে হবে, তখনই আমি মেজার করব ফ্রম দিস ডিরেকশন। বাট হোয়াট ইজ দ্য ভ্যালু অফ থিটা, মানে এবার পজিটিভের কথা ভাব, যদি cos থিটা ইকুয়াল টু 1 পজিটিভ এটা বা এটা যদি থাকতো তাহলে থিটার মান কত π/4, তার মানে অ্যাকচুয়ালি দিস মিন্স থিটা এমন হবে 45 π/4 না π/4 অ্যাঙ্গেল ইন ফোর্থ কোয়াড্রান্ট, মানে 45 ডিগ্রি অ্যাঙ্গেল থার্ড কোয়াড্রান্টে। তাহলে থার্ড কোয়াড্রান্টে 45 ডিগ্রি অ্যাঙ্গেল মানে এই দিক থেকে মাপতে হবে, এইটুকু 90 ডিগ্রি, এইটুকু হচ্ছে π/4, তাহলে এটা π/2 প্লাস π/4, এটা যেটা হবে সেইটা, তাহলে কত, ওটা আলটিমেটলি 3π/4, তার মানে অ্যাকচুয়ালি দিস ইমপ্লাই থিটা ইকুয়াল টু 3π/4, সামনে একটা মাইনাস, কারণ যেহেতু নেগেটিভ ডিরেকশনে বলেছি। বা কেউ এরকম ভাবতে পারে, এটা এই এত দূর চলে আসলাম পাই, এটা হচ্ছে মাইনাস পাই, এত দূর চলে আসলাম, দেন আবার π/4 অ্যাঙ্গেল প্লাস π/4, মাইনাস পাই প্লাস π/4, এই অ্যাঙ্গেলটাও কেউ ভাবতে পারিস, বা ডিরেক্ট এইখান থেকে এত দূর π/2 প্লাস π/4, তাহলে তার আগে মাইনাস। অ্যাকচুয়ালি এটা ভাবা ভালো, মাইনাস পাই প্লাস π/4 যখন নেগেটিভে ভাববো, আর পজিটিভে যখন ভাববো এইদিকে যেতে যেতে যেটা পাবো, আর যখন নেগেটিভে ভাববো মাইনাস পাই টাকা লিখে নেবো, দেন আবার কতটা ব্যাক করছি সেটা প্লাস আকারে লিখবো, এটা অ্যাকচুয়ালি মাইনাস পাই প্লাস π/4 অ্যাঙ্গেল, তার মানে মাইনাস 3π/4 অ্যাঙ্গেল। বোঝা গেল? এইটা হয়ে যাবে অ্যামপ্লিটিউড। যেই অ্যামপ্লিটিউড পেয়ে গেলাম, মানে AMP স্মল of z equal to minus 3π/4 যেই পেয়ে গেলাম, therefore capital amplitude of z তুই পেয়ে যাবি amplitude, capital amplitude of z তুই পেয়ে যাবি twice n pi minus 3π/4, where n equal to কত, 0 plus minus 1 plus minus 2 and so on। বোঝা গেল ব্যাপারটা, অ্যামপ্লিটিউডের জিনিসটা কি জিনিস, আর একটু পড়াশোনা করবি, কারণ পরীক্ষায় তোদের এখানে দেখবি বা এক্সাম ইয়েতে দেখবি, বইয়ে দেখবি অনেক অঙ্ক আছে যেগুলো ফাইন্ড দ্য মডুলাস এন্ড অ্যামপ্লিটিউড অফ জেড, এরকম জিনিস পাবি। বোঝা গেল? এখানে আরো কিছু জিনিস রয়েছে, সেগুলো একটু দেখার চেষ্টা করবি। হ্যাঁ, দুটো কমপ্লেক্স নাম্বার যদি হয়, অ্যামপ্লিটিউডের বিভিন্ন প্রপার্টিজ গুলো, দুটো কমপ্লেক্স নাম্বার জেড, জেড একটা কমপ্লেক্স নাম্বার z1 আর একটা z2 কমপ্লেক্স নাম্বার, z1 এর অ্যামপ্লিটিউড হচ্ছে θ1, z2 এর অ্যামপ্লিটিউড হচ্ছে θ2 হয়, z1 এর অ্যামপ্লিটিউড, z2 এর অ্যামপ্লিটিউড বা আর্গুমেন্টও বলে, z2 এর যদি অ্যামপ্লিটিউড θ2 হয়, তাহলে z1 ইনটু z2 এটা অ্যামপ্লিটিউড হবে θ1 প্লাস θ2, যোগ হয়ে যায়, z1 ইনটু z2 এর অ্যামপ্লিটিউড হয়ে যাবে θ1 ইনটু θ2। ঠিক আছে, কিন্তু এটা কিন্তু সর্বদা ট্রু নয়, এটা হবে ফর প্রিন্সিপাল অ্যামপ্লিটিউডের জন্য, এটা আমি যেটা বলছি প্রিন্সিপাল বলছি, এটা হচ্ছে জেনারেল অ্যামপ্লিটিউডের জন্য হয়, ক্যাপিটাল অ্যাম্পের জন্য, কিন্তু প্রিন্সিপালের জন্য এটা অলওয়েজ ট্রু হয় না। মানে দুটো কমপ্লেক্স নাম্বার নিলাম, কারণ হয়ে যেতেই পারে দেখ θ1 এর মান এমন একটা, θ2 এর মান এমন একটা, দেন θ1 প্লাস θ2 এর মান পাই এর থেকে বড় হয়ে গেল, তখন কিন্তু এই জিনিসটা স্যাটিসফাই করবে না, কিন্তু জেনারেলের জন্য হয়ে যাবে, ক্যাপিটাল অ্যাম্পের জন্য হয়ে যাবে। জেনারেল অ্যামপ্লিটিউড, জেনারেল ভ্যালু অফ দ্য অ্যামপ্লিটিউড অফ জেড, যদি একটার মান θ1 হয় একটার মান θ2 হয়, তাহলে ওটা θ1 প্লাস θ2 হয়ে যাবে, কিন্তু প্রিন্সিপাল হবে না। কেন হবে না? আমি পেয়েছি কোন একটা জেড এমন একটা নাম্বার যার অ্যামপ্লিটিউড পেয়েছি হচ্ছে 135 ডিগ্রি ফর এক্সাম্পল, আর একটা z2 আর একটা নাম্বার যার অ্যামপ্লিটিউড পেয়েছি 150 ডিগ্রি, হতেই পারে, তাহলে এই দুটো যোগ করলে যেটা হবে সেটা কি তার প্রিন্সিপাল অ্যামপ্লিটিউড হবে না, এই দুটো গুণ করলে z1 একটা কমপ্লেক্স নাম্বার, z2 একটা কমপ্লেক্স নাম্বার, তাদের গুণফল আর একটা কমপ্লেক্স নাম্বার, ঠিক আছে, হবে প্রোভাইডেড দ্য কন্ডিশন। এটাই বলতে পারবো যদি এই কন্ডিশনটা স্যাটিসফাই করে যায়, আবার মাইনাস পাই থেকে যে কোনো একটা দিকে লেস দ্যান দে, মাইনাস পাই থেকে প্লাস পাই এর মধ্যে কোন একটা যদি স্যাটিসফাই করে যায়, তখন আবার সমান হবে, নইলে সমান হবে না। বোঝা গেল? এইগুলো একটু দেখবি। সিমিলারলি ভাগফলেরটাও করা যায়, ভাগফলেরটা z1 ধরে হচ্ছে, ভাগফলেরটা আবার স্যাটিসফাই করে, ভাগফলেরটা কিন্তু কোনো সমস্যা হয় না, ঠিক আছে, এটা একটু দেখবি এই জিনিসগুলো, এর রিলেটেড থিওরেম অত দরকার নেই, অঙ্ক করতে গিয়ে যেগুলো লাগবে আমি বলে দেবো। এরপরে আমি যেটা আসছি সেটা হচ্ছে ওই ডি ময়ভার্স থিওরেম, ইন্টিগ্রাল পাওয়ার ফর্ম এন্ড ডি ময়ভার্স থিওরেম, এটার উপর ডিপেন্ড করে অঙ্ক করতে হয় মেনলি এই চ্যাপ্টার। ডি ময়ভার্স থিওরেম যদি পড়ে থাকিস তো খুব ভালো কথা,
জেড যদি একটা কমপ্লেক্স নাম্বার হয়, জেড 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 এর মডুলাস অ্যামপ্লিটিউড ফর্ম কি হলাম, আর ইন্টু কস থিটা প্লাস আই সাইন থিটা এই ফর্মে লিখতে পারবো। তাহলে জেড টু দি পাওয়ার এন সমান কত হবে, তাহলে আর টু দি পাওয়ার এন কস থিটা প্লাস আই সাইন থিটা, এইটা টু দি পাওয়ার এন হবে। এটা তোরা সবাই জানিস। আচ্ছা, এটা তো আর টু দি পাওয়ার এন, আর ইজ এ রিয়েল নাম্বার, এটা নিয়ে সমস্যা নেই। মেন ব্যাপার হচ্ছে কস থিটা প্লাস আই সাইন থিটা এর টু দি পাওয়ার এন এর মানটা কত হবে, এইটা হচ্ছে ব্যাপার। ডিময়ভার থিওরেম ওই জিনিসটার মান বার করে যে cos থিটা প্লাস আই সাইন থিটা টু দি পাওয়ার n এর মান কত। ডিময়ভার থিওরেম বলছে যদি n এর মান হচ্ছে ইন্টিজার হয়, সেটা পজিটিভ হতে পারে, নেগেটিভ হতে পারে। ইফ ডিময়ভার থিওরেম বলছে n, থিওরেমটা ডিময়ভার থিওরেম বলছে n যদি ইন্টিজার সেটা পজিটিভও হতে পারে, নেগেটিভও হতে পারে, দেন cos থিটা প্লাস আই সাইন থিটা এটা টু দি পাওয়ার n, এটা বলছে হয়ে যাবে cos n থিটা প্লাস আই সাইন n থিটা, যদি ইন্টিজার হয়, পজিটিভ বা নেগেটিভ ইন্টিজার যদি। কিন্তু যদি হচ্ছে এটা যদি অন্য কোনো নাম্বার, ইন্টিজার না হলে ফ্র্যাকশনাল নাম্বার হবে, ঠিক আছে, তো অন্য কোনো রেশনাল নাম্বার হয় যেটা হুইচ ইজ ফ্র্যাকশনাল, ঠিক আছে, যেমন 2 এর 3, 5 এর 7, যে কোনো নাম্বার এই টাইপের যদি নাম্বার হয়, ইন দ্যাট কেস বলছে এইটা হবে এই যে, তখন এইটার সমান এটা লেখা যায়। ইফ এন যদি ওই টাইপের পি বাই কিউ ফর্মের নাম্বার হয়, রেশনাল টাইপ নাম্বার হয়, সবই রেশনাল, ইন্টিজার অলসো রেশনাল, কিন্তু ওই ফ্র্যাকশনাল টাইপ রেশনাল যদি নাম্বার হয়, তাহলে ইন দ্যাট কেস হচ্ছে এইটার মান ডিরেক্ট এটা হবে না, তখন বলছে এটা cos থিটা cos n থিটা প্লাস আই সাইন n থিটা, এইটা বলেছে ওয়ান অফ দ্য ভ্যালু অফ cos থিটা প্লাস আই সাইন। বোঝা গেল কি বললাম? n যদি ইন্টিজার হয়, পজিটিভ অর নেগেটিভ, দেন cos থিটা প্লাস আই সাইন থিটা টু দি পাওয়ার n হচ্ছে cos n থিটা প্লাস আই সাইন n থিটা হবে ডিরেক্ট, মানে ওইটার ভ্যালু একটাই, দুটো কোনো মান নাই। মানে ধর হচ্ছে cos থিটা প্লাস আই সাইন থিটা টু দি পাওয়ার যদি 5 বলি, তাহলে cos 5 থিটা প্লাস আই সাইন 5, ওটার মান সরাসরি ওটা, মানে ওটা একটাই ভ্যালু, একের অধিক কোনো ভ্যালু পাবো না যদি ইন্টিজার হয়। কিন্তু যদি অন্য কোনো নাম্বার হয়, তাহলে বলছে cos n থিটা প্লাস আই সাইন n থিটা, ওর যতগুলো ভ্যালু আছে, কতগুলো ভ্যালু আছে আমি এখন বলছি না, তার মধ্যে একটা ভ্যালু হচ্ছে এটা। বোঝা গেল কি বলছি? একটা ভ্যালু হবে cos থিটা cos n থিটা প্লাস আই সাইন n থিটা, এটাই হচ্ছে থিওরেমের স্টেটমেন্টটা। তারপরে কি একটা ভ্যালু মানে কি আরো কিছু ভ্যালু আছে, সে কটা থাকবে সেটা পরের কথা, আর কটা ভ্যালু থাকবে সেটা পরের কথা, কিন্তু আরো কিছু ভ্যালু থাকবে। বোঝা গেল? তাহলে এই প্রমাণটা করতে হবে, এই প্রমাণটা কয়েকটা 2-3টে কেস করে প্রমাণ করা আছে। তাহলে স্টেটমেন্টটা নিশ্চয়ই বুঝতে পেরেছিস, যদি পজিটিভ ইন্টিজার হয় তাহলে প্রমাণ করা যাবে ওটা সরাসরি এটা, বা নেগেটিভ ইন্টিজার হয় সরাসরি এটা। যদি পজিটিভ বা নেগেটিভ ইন্টিজার যদি না হয়, তাহলে হচ্ছে এইটা একটা ভ্যালু। আমি উদাহরণ হিসেবে পরে নেব একটা ভ্যালু বলতে কি বোঝায় আর অনেক ভ্যালু বলতে কি বোঝায়। আমি প্রথমে পজিটিভ ইন্টিজারের জন্য প্রুভ করছি। ইফ n ইজ এ পজিটিভ ইন্টিজার, প্রথম কেস 1 এ ধরে নিচ্ছি n টা হচ্ছে, কেস 1 এ n হচ্ছে পজিটিভ ইন্টিজার। পজিটিভ ইন্ডাকশনের সাহায্যে আমরা প্রমাণ করব। পজিটিভ ইন্টিজার ইফ n ইকুয়াল টু 1, তাহলে cos থিটা প্লাস আই সাইন থিটা এটা টু দি পাওয়ার n, এটা মানে কত আই সাইন থিটা টু দি পাওয়ার n, মানে হচ্ছে cos থিটা প্লাস আই সাইন থিটা এটা টু দি পাওয়ার 1, n এর মান যদি 1 হয়, এটা টু দি পাওয়ার 1 মানে হয় যে cos থিটা প্লাস আই সাইন থিটা। তাহলে লক্ষ্য করে দেখ, ইফ উই পুট n, বা এখানে লেখা যায় cos অফ 1 থিটা প্লাস আই সাইন অফ হচ্ছে 1 থিটা। তাহলে আলটিমেটলি লক্ষ্য করছি, যদি ইফ n ইজ 1, দেন দ্য রিলেশন এই জিনিসটা cos থিটা প্লাস আই সাইন থিটা এটা টু দি পাওয়ার n দিস ইকুয়াল টু cos n থিটা প্লাস আই সাইন n থিটা, এটা ট্রু ফর n ইকুয়াল টু 1। আমি ধরে নিচ্ছি দিস রিলেশন, এই যে 1 নম্বর রিলেশনটা ইজ ট্রু ফর n ইকুয়াল টু m এর জন্য। যদি ট্রু ধরে নিস, তাহলে cos থিটা প্লাস আই সাইন থিটা এটা টু দি পাওয়ার হচ্ছে m ইকুয়াল টু পাবি cos m থিটা প্লাস আই সাইন
এম থিটা। এটা যেই ধরে নেব, দেওয়ার পর এই cos থিটা প্লাস আই সাইন থিটা এটা টু দি পাওয়ার m প্লাস 1 বার করব। m প্লাস 1 মানে লেখা যাবে তাহলে m প্লাস 1 এর জন্য যদি ট্রু হয়ে যায় তাহলে m এর জন্য ট্রু, m প্লাস 1 এর জন্য ট্রু, আর অলরেডি 1 এর জন্য ট্রু হয়ে গেছে, তাহলে সব পজিটিভ ইন্টিজারের জন্য ট্রু হয়ে যাবে। তাহলে cos থিটা প্লাস আই সাইন থিটা এটা টু দি পাওয়ার আমি লিখতে পারি m ইন্টু cos থিটা প্লাস আই সাইন থিটা, যেহেতু m প্লাস 1। এটা মানে কি, এটা মানে যেহেতু আগেরটাই ধরে নিয়েছি এটা ট্রু ফর m, therefore cos অফ m থিটা প্লাস আই সাইন অফ m থিটা ইন্টু cos থিটা প্লাস আই সাইন থিটা। নর্মালি পেতে গুণ করে দে এটাকে, যদি গুণ করে দিস রিয়েলে এই অংশ আসবে, দেখবি cos m থিটা মাইনাস সাইন m থিটা সাইন থিটা, আর ইমাজিনারি পার্টে আসবে প্লাস i ইন্টু cos m থিটা সাইন থিটা প্লাস সাইন m থিটা cos থিটা। এটা মানে হচ্ছে cos অফ m প্লাস 1 ইন্টু থিটা প্লাস i ইন্টু সাইন অফ m প্লাস 1 ইন্টু থিটা। তাহলে এটা পেলি কত, cos থিটা প্লাস i সাইন থিটা এটা টু দি পাওয়ার m প্লাস 1 এর মান। তাহলে m প্লাস 1 এর মান, তার মানে কি this shows that, এখান থেকে আমি বলতে পারি this shows that the relation 1 is true for n equal to m plus 1, and if we put replace n এর জায়গায় m plus 1 যদি আমি বসিয়ে দিই তাহলে ক্লিয়ারলি আমি দেখতে পাচ্ছি এটা ট্রু হয়ে যাচ্ছে। দেখতে পাচ্ছিস ট্রু হয়ে যাচ্ছে, যেহেতু এটা ট্রু হয়ে যাচ্ছে বাই তাহলে মেথড অফ বা ম্যাথমেটিক্যাল ইন্ডাকশন বা মেথড অফ ইন্ডাকশন আমি বলতে পারি অল পজিটিভ ইন্টিজারের জন্য ট্রু। তাহলে এই কেস 1 এর আমি এটা প্রমাণ করলাম কারণ অলরেডি 1 এর জন্য ট্রু হয়ে আছে। কেস 1 এ আমি প্রমাণ করে দিলাম এটা পজিটিভ ইন্টিজারের জন্য ট্রু হয়ে যায়। আমি কি প্রমাণ করে দিলাম, পজিটিভ ইন্টিজারের ট্রু। এবার প্রমাণ করব নেগেটিভ ইন্টিজারের জন্য ট্রু হয়। নেগেটিভ ইন্টিজারের জন্য ট্রু হওয়ার জন্য আমি ধরে নিচ্ছি যে ওই যে এই n ইজ কেস 2 তে n ইজ নেগেটিভ। ঠিক আছে তো, n ইজ নেগেটিভ। তাহলে n যদি নেগেটিভ হয় আমাকে দেখাতে হবে কি ওই cos থিটা প্লাস i sin থিটা টু দি পাওয়ার n অলসো ওই জিনিসটা আমি অলরেডি কেস 1 এ পজিটিভের জন্য প্রমাণ করেছি। মেথড অফ ইন্ডাকশন অ্যাপ্লাই করা হয় পজিটিভ ইন্টিজারস এর জন্য, মেথড অফ ইন্ডাকশন কখনো নেগেটিভ ইন্টিজারস এর জন্য অ্যাপ্লাই করা হয় না। কিন্তু আমি ধরে নিচ্ছি সিন্স n is negative we can take n equal to minus m where m is positive। ধরতে পারি যে কোনো পজিটিভ নাম্বারের আগে মাইনাস দিলেই তবে হচ্ছে নেগেটিভ নাম্বার পাওয়া যায়। সিন্স n is negative therefore we can take n equal to minus m। কি বললাম বুঝেছিস, n এর মান মাইনাস m ধরে নিতে পারি। যদি m এর মান মাইনাস m ধরে নিতে পারি therefore cos m theta প্লাস i cos থিটা প্লাস i sin থিটা এটা টু দি পাওয়ার n মানে লেখা যাবে cos থিটা প্লাস i sin থিটা এটা টু দি পাওয়ার মাইনাস m, আর এটা টু দি পাওয়ার মাইনাস m মানে 1 বাই cos থিটা প্লাস i sin থিটা এটা টু দি পাওয়ার m, where কি m is positive। বুঝে গেল? তাহলে m যদি পজিটিভ হয় তাহলে দেখ নিচে এখন আমরা কেস 1 এ প্রমাণ করে ফেলেছি if n is positive তাহলে cos থিটা প্লাস i sin থিটা টু দি পাওয়ার n equal to cos n থিটা প্লাস i sin n থিটা। তাহলে যেহেতু এখানে পজিটিভ তারপর এটা লেখা যাবে নিচেরটা পজিটিভ এখন cos of m থিটা প্লাস i sin of m থিটা। ওপর নিচে মাল্টিপ্লাই করে দেখ ওই যে cos m থিটা প্লাস মাইনাস i sin m থিটা দ্বারা যদি মাল্টিপ্লাই করিস তাহলে cos of m থিটা প্লাস i sin of m থিটা পুরোটা ইনটু cos of m থিটা মাইনাস i sin of m থিটা এটা পাবি। তাহলে এটা পেয়ে যাবি দেখ cos of m থিটা উপরে থাকলো মাইনাস i sin of m থিটা থাকলো নিচেরটা হয়ে যাবে 1 cos স্কয়ার থিটা প্লাস sin স্কয়ার থিটা চলে আসবে cos স্কয়ার m থিটা প্লাস sin স্কয়ার m থিটা। তাহলে তুই এটা দেখতে পাচ্ছিস cos of m থিটা মাইনাস i sin of m থিটা তুই পাচ্ছিস। দিস ক্যান বি রিটেন অ্যাজ cos of minus m থিটা, কারণ আছে cos of m থিটাও যা মাইনাস m থিটাও তাই cos of নেগেটিভ cos of থিটা ইকুয়াল টু cos of minus থিটা প্লাস এটা লেখা যায় i sin of minus m থিটা।
আমি যেহেতু ধরে নিয়েছি n ইকুয়াল টু মাইনাস এম, উই পুট মাইনাস এম ইকুয়াল টু এন। তাহলে এখানে যদি পুট করিস কস অফ এন থিটা প্লাস আই সাইন অফ এন থিটা, তাহলে ক্লিয়ারলি তুই দেখতে পাচ্ছিস আমরা এখানে প্রুফ করতে গিয়ে কেস ওয়ানটা ইউজ করেছি। এখানে লক্ষ্য করে দেখ, এইখান থেকে এই লাইনটা লিখেছি কেস ওয়ান ইউজ করে, ইউজিং কেস ওয়ান, যেহেতু পজিটিভ ইন্টিজার অলরেডি ট্রু হয়ে গেছে। তার মানে আমরা কি করলাম যে if m is negative, n is negative, we consider n equal to minus m where m is positive, then applying case 1 আমরা প্রমাণ করে ফেলেছি। দেখ এটা হচ্ছে this is the value of cos theta plus I sin theta to the power n where n is negative। তার মানে পজিটিভ তার মানে আলটিমেটলি নেগেটিভের জন্য কেস 2 টা প্রমাণ হয়ে গেল ডি ভাইভার্স থিওরেম। এবার তৃতীয় কেসটা দেখাতে বলেছে যে যদি এই পজিটিভ ইন্টিজার বা নেগেটিভ ইন্টিজার না হয়, যদি রিয়েল নাম্বার হয় কিন্তু সেটা হচ্ছে ইন্টিজার নয়, নন ইন্টিজার রিয়েল নাম্বার, সেটা নেগেটিভও হতে পারে ফ্র্যাকশন বা পজিটিভ ফ্র্যাকশন হতে পারে পি বাই কিউ ফর্মে। সেটা -2/3 হতে পারে বা 2/3 হতে পারে বা 5/7 হতে পারে বা 7/13 হতে পারে, যা খুশি, বা 13/7 হতে পারে, 7/13 হবে এমন কোনো কথা নেই। সেটা নেগেটিভ হতে পারে পজিটিভ। ইন দ্যাট কেস বলছে যদি n যদি ওই টাইপের কোনো নাম্বার হয় cos θ প্লাস i sin θ টু দি পাওয়ার n এর ওইটা মান cos θ প্লাস i cos n θ প্লাস i sin n θ পাবো না। তার পরিবর্তে বরং উল্টো বলছে cos n θ প্লাস i sin n θ ইজ দ্য ওয়ান অফ দ্য ভ্যালু অফ cos θ প্লাস i sin θ। মানে এটার মিনিংটা কি? আমি বললাম যে এই x² প্লাস 2 ইকুয়াল টু 0 বা একটু এত কঠিন সোজা করলে x² মাইনাস 4 ইকুয়াল টু 0। আমি যদি বলি সলভ দিস ইকুয়েশন, এটার মানে একটা জিনিস বোঝায়। সলভ দিস ইকুয়েশন মানে we have to find all solution of this equation, and after solving we get x equal to 2 and minus 2, we get two values, since that this is a quadratic equation, polynomial quadratic equation। যদি আমরা বলি solve this equation, therefore we have to find all values of this equation। but যদি বলি হচ্ছে 2 is a x equal to 2 is a solution of the equation this, of the equation 1। দুটোর মধ্যে পার্থক্য আছে, মানে এটা নয় 2 is the solution মানে 2 is only one solution এরকম বোঝানো নয়। x equal to 2 is a solution মানে if we put x equal to 2 in the left hand side of this equation 1 of the equation 1, then we get the right hand side। that does not mean x equal to 2 is the only solution, মানে x equal to 2 শুধুমাত্র এটা সলিউশন বোঝায় না। বোঝা গেল? মানে x is a one of the solution। তাহলে one of the value বলতে কি বোঝায়? মানে ওর একটা ভ্যালু এটা, তেমন আরো ভ্যালু থাকতে পারে। আমি যেমন এই ইকুয়েশনটার কথা বলছি x equal to 2 one of the solution, তার মানে কি x equal to 2 একটা সলিউশন, তার মানে আরো সলিউশনও থাকতে পারে, হতেই পারে আর নেই, বাট আরো সলিউশন থাকতে পারে। দ্যাট মিনস মানে স্যাটিসফাই করে যাবে, মানে উল্টোটা দেখাতে হবে। মানে তুই আছে x equal to 2 পুট করে দেখলে এটা স্যাটিসফাই করে গেল, therefore x equal to 2, therefore solving the equation x² minus 4 equal to 1 যদি বলি দেন বলবো we get x equal to 2 only, হবে না। কিন্তু যদি সলভ করতে পারি দেন মানে এটা পুট করে দেখিয়ে দিলি সলভ করে এটার ভ্যালু পেলাম, দিয়ে বললাম x equal to 2 টাই হচ্ছে সব সলিউশন, যতগুলো সলিউশন থাকে তারা সবাই ওরা, হবে না। নিশ্চয়ই বুঝতে পারছি এটা ওয়ান অফ দ্য ভ্যালু, সেই ওয়ান অফ দ্য ভ্যালুর কথা বলার জন্য, তার মানে ওয়ান অফ দ্য ভ্যালু দেখাতে গেলে ওটা স্যাটিসফাই করছে দেখাতে, বা ওইটা থেকে গিভেন মানে ইকুয়েশনটা আনা যাবে। মানে তার মানে দেখ এটা দেখাতে বলেছে যদি n এর মান কত হয় এই p বাই কিউ ফর্মে, আমি ধরে নিচ্ছি কিউ হচ্ছে গ্রেটার দ্যান 1 অলওয়েজ। কিউ যদি 1 হয়ে যায় তাহলে কি হয়ে যাবে? কিউ যদি আর কি p হচ্ছে যা খুশি, p হচ্ছে এনি পজিটিভ অর নেগেটিভ। তার মানে লক্ষ্য করে দেখ যদি p পজিটিভ হয় তাহলে হচ্ছে পজিটিভ রেশনাল নাম্বার হবে, p যদি নেগেটিভ হয় তাহলে নেগেটিভ রেশনাল নাম্বার হবে। এন্ড q এর মান যেহেতু গ্রেটার দ্যান 1 বলে দিয়েছি, তাহলে q এর মান হচ্ছে 1 এর থেকে বড়। q এর মান যদি যা হোক না কেন এই ফর্মের নাম্বারটা, ইন দ্যাট কেস তোকে দেখাতে হবে cos p n থিটা মানে cos n থিটা মানে cos অফ n এর মান যেহেতু p বাই q ধরেছি, p বাই q থিটা প্লাস i sin p বাই q থিটা, দিস ইজ একটা ভ্যালু, কার একটা ভ্যালু? cos n থিটা প্লাস cos অফ থিটা
প্লাস আই সাইন থিটার একটা ভ্যালু, এটা টু দি পাওয়ার n এর, এটা টু দি পাওয়ার n এর একটা ভ্যালু। সেটা করার জন্য আমি তো এই ফর্মে ধরলাম, দেন এইটার উপর মানে উল্টো ক্যালকুলেশন স্যাটিসফাই করানোর ব্যাপারটা দেখো, cos অফ p বাই কিউ থিটা প্লাস আই সাইন অফ p বাই কিউ থিটা, এটা হোল টু দি পাওয়ার কিউ বার করি। যেহেতু কিউ গ্রেটার দ্যান 1 and q is an integer, এখানে p and q ফর্মে p, q both are কিন্তু ইন্টিজার, q p টা মে বি পজিটিভ মে বি নেগেটিভ, কিন্তু both are integer। ইন দ্যাট কেস এটা পেয়ে যাব cos অফ, দেখ এটা যেহেতু ইন্টিজার, ডি ময়বার্স থিওরেমের কেস 1 অ্যাপ্লাই করতে পারবো। ডি ময়বার্স থিওরেমের কেস 1 অ্যাপ্লাই, এটা cos অফ p থিটা প্লাস i sin অফ p থিটা পাবো। এবার p যেহেতু ইন্টিজার, সেটা নেগেটিভ বা পজিটিভ, তাহলে আবার ডি ময়বার্স থিওরেম পাবো, cos থিটা প্লাস i sin থিটা, এটা টু দি পাওয়ার তুই p পেয়ে যাবি। ঠিক আছে, তাই যদি হয় দিস ইমপ্লাই তুই পেয়ে গেলি cos অফ p বাই কিউ থিটা প্লাস i sin অফ p বাই কিউ থিটা, এটা টু দি পাওয়ার কিউ, দিস ইজ অ্যাকচুয়ালি cos থিটা প্লাস i sin থিটা টু দি পাওয়ার p বাই কিউ, p সরি, এখান থেকে তুই লিখতে পারবি cos অফ p বাই কিউ থিটা প্লাস i sin অফ p বাই কিউ থিটা, this actually cos theta plus i sin theta, এটা টু দি পাওয়ার যে p বাই কিউ। ঠিক আছে, মানে দেখ আমি দেখ হচ্ছে এইটা, এবার যে p বাই কিউ যেহেতু n, p বাই কিউ যদি n, তার মানে দেখ এইটা থেকে এই জিনিসটা থেকে আমি এই জিনিসটাতে এসে গেলাম। আমি কিন্তু ওই সোজার দিক থেকে করিনি, cos থিটা প্লাস i sin থিটা, এটা টু দি পাওয়ার n এর মান কিছু আমি বার করিনি, এটা পর ক্যালকুলেট করে যাই। আমি বরং উল্টো করছি, এটা আগে এই জিনিসটা টু দি পাওয়ার কিউ কথা হয় ধরে নিয়েছি, দেন এটা টু দি পাওয়ার পি, ব্যাপারটা এটা করার চেষ্টা করেছি। তাহলে আমি এইটা দেখলাম, এই মানটা পেয়ে যাই, এটা টু দি পাওয়ার পি, এটা টু দি পাওয়ার পি। তার মানে এইখান থেকে তুই পেয়ে যাচ্ছিস এই জিনিসটা। এবার যেহেতু এটা n, তাহলে cos থিটা প্লাস i sin থিটা টু দি পাওয়ার n ওটা চলে আসবে। তার মানে কি হয়ে যাবে, cos n থিটা প্লাস i sin n থিটা, এটা চলে আসবে 1 অফ দ্য ভ্যালু। তবে প্রোভাইডেড দ্য কন্ডিশন, ওই যে আগের কেস 1 কেস 2 টাকে করে তবে এটা করতে হবে, নইলে এই জিনিসটা আসবে না। ঠিক আছে, এই জিনিসটা হচ্ছে ডি ময়বার্স থিওরেম। এর অ্যাপ্লিকেশন আমার প্রচুর অঙ্ক আছে, সেগুলো আমাকে করতে হবে। এছাড়াও এখানে আরো কিছু জিনিস আছে, সেটা নেক্সট দিন একটু বলবো। তোদের কাজ হচ্ছে n এর রুট অফ ইউনিটি বা রুটস গুলো কিভাবে বার করতে হয়, তোদের কাজ হচ্ছে এই অঙ্কগুলো করা। 2 এর প্রথম দিক থেকে শুরু করবি। এই প্রথম দিকের অঙ্কগুলো বা এই অঙ্কগুলো হচ্ছে এইচএস লেভেলে অনেকটাই করেছিস, 1 2 3 4 5 এগুলো এইচএস লেভেলে করেছিস, 6 7 8 9 সব এইচএস লেভেলে করা আছে, জানি না তোরা করেছিস কিনা। 11 12 পর্যন্ত তোরা এইখান থেকে অঙ্কগুলো 19 এর অঙ্কগুলো সব করবি, আমি যেগুলো বলে দিচ্ছি। 19 এর অঙ্কগুলো, এই যে মডুলাস এন্ড অ্যামপ্লিটিউড প্রিন্সিপাল ভ্যালু বার করতে বলেছে। 20 এর অঙ্কগুলো, 21 এর অঙ্কগুলো ডি ময়বার্স থিওরেমের অ্যাপ্লিকেশন দিয়ে আসবে। 22 23 24 25 26 27 28 এগুলো সব করার চেষ্টা করবি। 29 30 31 32 33 29 30 31 32 33, তারপরে সবগুলো 34 35 36 37 সব করবি পরপর। আর এদিকে 43 এর 43 এই অঙ্কগুলো করতে হবে যেগুলো বললাম। প্রথম থেকে শুরু করবি, যতগুলো পারবি দেখার চেষ্টা করবি। বোঝা গেল? হ্যাঁ স্যার।
এগুলো কর। আচ্ছা। আরো কিছু থিওরিটিক্যাল পার্ট রয়েছে, সেটা একটু দেখতে হবে। তোরা যদি অঙ্ক করে ফেলিস পরের দিন আমার হয়ে যাবে, তোরা যদি অঙ্ক না করে ফেলিস আমার পরের দিন হবে না। ঠিক আছে, চেষ্টা কর কতটা করা যায়, কিছু তো পারবি। আমি পরের দিন আরেকটু বলবো থিওরিটিক্যাল পার্ট। তবে হ্যাঁ, এই কি কমপ্লেক্স নাম্বারে কিছুদিন আগেই ওই 43-এর অঙ্কগুলো, লাস্টের যে অঙ্কগুলো ওই টাইপের অঙ্ক বলেছি, ওই পাওয়ার ফর্মে লেখা আছে, মানে মাল্টিপল অ্যাঙ্গেলের ফর্মে লেখা, ওগুলো করলাম না, cos টু দি পাওয়ার 7 থিটা, sin টু দি পাওয়ার 8 থিটা বা 9 থিটা 10 থিটা, ওই অঙ্কগুলো করলাম না, ওই টাইপের অঙ্ক দেখবি লাস্টের গুলো করেছিলাম। এই x ইকুয়াল টু এই ফর্মে ধরে, মনে আছে? x ইকুয়াল টু হচ্ছে cos থিটা প্লাস i ইন্টিগ্রেশনে sin থিটা, এরকম ভাবে ধরে 1/x সমান আছে cos থিটা মাইনাস i sin থিটা, ওইগুলো হচ্ছে 43-এর লাস্টের দিকের অঙ্কগুলো। চেষ্টা কর, যতদূর হয় দেখা যাও। অঙ্ক তো পরীক্ষায় আসবে, এখানে বললাম তো 5 to 10 মার্কস আসবে এই চ্যাপ্টার থেকে, 5 নাম্বার মিনিমাম। স্যার, হ্যাঁ, বলছি ইন্টিগ্রাল ক্যালকুলাসের ওই ভিডিওটা একটু পাঠিয়ে দিন না। কোন ভিডিওটা? ওই যে ইন্টিগ্রাল ক্যালকুলাসের ফার্স্টের দিকে যে রিডাকশন ফর্মুলার যে অঙ্কগুলো, আচ্ছা ঠিক আছে, ওই দিনকে সেই কলেজে ডেকেছিল তো, দিয়ে ক্লাসটা করতে পারিনি। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, আমি দিয়ে দেবো।